আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা এসএসসি 26 এবং 27 ব্যাচ আছো, তোমাদের জন্য ফিজিক্সের খুব সুন্দর একটি অধ্যায় আলোর প্রতিফলন নিয়ে তোমাদের সাথে উপস্থিত আছি, তোমাদের মুন্না ভাইয়া। এবং ক্লাস শুরুতেই সবাইকে রমজানের শুভেচ্ছা জানাচ্ছি। সো সবাই একটু দ্রুত ক্লাসে চলে আসো। যারা অলরেডি চলে আসছো তারা আমাকে একটু বলো যে ভাইয়া আমার কথা এবং পিছনের স্ক্রিন তোমরা পারফেক্টলি দেখতে এবং সব কিছু ঠিকঠাকভাবে শুনতে পাচ্ছ কিনা। সো আমি শুরুতেই একটু অপেক্ষা করে নিব, তোমরা সবাই যুক্ত হয়ে যাও, তারপরে আমরা আমাদের কাঙ্ক্ষিত চ্যাপ্টার শুরু করব। সো আমরা কিন্তু ফিজিক্সের শর্ট সিলেবাসের যে 7টা চ্যাপ্টার আছে তার 6টা চ্যাপ্টারের ক্লাস ইতিমধ্যে আমরা করে ফেলেছিলাম, ঠিক আছে? সো সামহাও একটি অধ্যায় আমার অসুস্থতার কারণে রয়ে গিয়েছিল। সো ওই একটা চ্যাপ্টার হচ্ছে আলোর প্রতিফলন। সো আজকে আমরা ওই চ্যাপ্টারটা খুব সুন্দরভাবে শেষ করে ফেলবো, ওকে? আমি জানি তোমাদের একটু প্রেশার হয়ে গেছে, যেহেতু আজকে প্রথম রমজান তারাবি পড়ে এসেই তোমাদের সঙ্গে আমার ক্লাস নিতে হচ্ছে। সো অনেকেই একটু টায়ার্ড থাকতে পারো। সো আমরা যেহেতু রমজান মাস চলে আসতেছে তাই ভাবলাম যে না, আজকেই আমরা ক্লাসটা শেষ করে দিই, তাহলে তোমাদের পুরো সিলেবাসটা শেষ হয়ে যাবে, ওকে? সো রমজান মাসে তোমাদের বেশি একটা প্যারা দেওয়াটা ঠিক হবে না। সো এই জন্য আলটিমেটলি আমরা প্রথম রমজান, দ্যাট মিনস কালকে তো রমজান শুরু। সো আজকে যেহেতু তোমরা রোজা ছিলে না, সো নামাজ পড়ে এসে ক্লাস করতে তেমন একটা প্রবলেম হবে না। যদি আমি কালকে নিতাম তাহলে তোমাদের আরও একটু বেশি ঝামেলা হয়ে যাইতো, যে সারাদিন রোজা ছিলাম, প্রথম রমজান, তারপরে একটু টায়ার্ড মনে হবে। সো ভাবলাম যে আজকেই নিয়ে নেই, ওকে? আচ্ছা, ঠিক আছে। সো সবাই একটু চলে আসো, যারা অলরেডি চলে আসছো তারা একটু আমাকে বলো যে সব কিছু পারফেক্ট কিনা, সব কিছু ঠিকঠাক আছে কিনা। তোমাদের সাথে লম্বা একটা বিরতির পর তোমাদের সাথে লাইভ ক্লাসে দেখা হচ্ছে। সো অনেক দিন তোমাদের সাথে দেখা হয় না, অনেক দিন পর তোমাদের সাথে দেখা। সো সবাই কেমন আছো তোমরা আমাকে আগে জানাও, যে সবাই কেমন আছো, তোমাদের পরীক্ষার প্রস্তুতি কেমন চলতেছে, পড়াশোনা কীরকম তোমরা কাভার আপ দিতে পারলা। বিশেষ করে আমি যেহেতু তোমাদেরকে পদার্থবিজ্ঞান পড়াই, সো পদার্থবিজ্ঞানের কী অবস্থা সবার। সো অলরেডি কিন্তু আমরা 6টা চ্যাপ্টার খুব সুন্দরভাবে শেষ করে ফেলেছিলাম। সো কারা কারা ক্লাসগুলো রেগুলার করেছিলা আমাকে একটু বলো। আর কারা কারা নতুন আছো আজকের ক্লাসে, যে ভাইয়া আপনার ক্লাসে আজকে আমি নতুন। আর কারা কারা আগের ক্লাসগুলো করেছো আমাকে একটু কমেন্ট সেকশনে জানাও যে ভাইয়া আগের ক্লাসগুলো আমরা করেছিলাম, ঠিক আছে? সো তোমরা আমাকে একটু জানাও, তোমাদের সাথে অনেক দিন পর দেখা, একটু তোমাদের সঙ্গে মত বিনিময় করে আমরা ক্লাসে চলে যাব। এর ফাঁকেই তোমাদের যে বন্ধুগুলো এখনও আসেনি, ক্লাসে যুক্ত হয়নি, সে তারাও যুক্ত হয়ে যাবে, ওকে? আচ্ছা, সো ওকে, সবাই সালাম দিচ্ছ। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। আপনারা সবাই কেমন আছেন? ওকে, এই তো আস্তে আস্তে আমাদের ক্লাসে মেম্বার সব যুক্ত হচ্ছে। ওকে, সব কিছু ঠিকঠাক আছে। ওকে, আলহামদুলিল্লাহ। আচ্ছা, তাহলে চলো আমরা বেশি সময় নষ্ট না করে আমরা আজকের কাঙ্ক্ষিত ক্লাসটা শুরু করব। আজকে নর্মালি আমরা কোন চ্যাপ্টারটা পড়বো বলো তো? আলোর প্রতিফলন চ্যাপ্টারটা পড়বো। এই চ্যাপ্টারটা না তোমাদের কাছে খুব কঠিন মনে হলেও অনেক সহজ। আমি তোমাদেরকে যত সম্ভব একদম খুব সুন্দরভাবে কম্প্যাক্ট আকারে পড়াই দিব, যাতে করে তোমাদের এইখান থেকে সবসময় যেগুলোতে বেশি ঝামেলা লাগে ওই বিষয়গুলোতে যাতে কোনো ঝামেলা না লাগে। তোমরা যে বিষয়গুলোতে সবসময় কনফিউশনে থাকো সেই জিনিসগুলো আমি খুব সুন্দরভাবে উপস্থাপন করার ট্রাই করব। সো আগে তোমাদের এই অধ্যায়ের বেসিক যেমনই থাকুক না কেন, তুমি আমার সঙ্গে শুরু থেকে খুব সুন্দরভাবে মনোযোগ দিয়ে ক্লাস করবে। কোনো কিছু বুঝতে অসুবিধা হলে ভাইয়াকে জানাবা, ওকে? কোনো কিছু বুঝতে অসুবিধা হলে অবশ্যই ভাইয়াকে জানাবা। ওই বিষয়টা আমি আবার রিপিট করবো। এই অধ্যায়টা তোমাদের কাছে অনেক কঠিনভাবে উপস্থাপন করা হয়, কিন্তু আমরা আজকে এমন কিছু টেকনিক শিখবো, দেখবে যে এক টেকনিক দিয়েই মোটামুটি সব কিছুই তুমি মানে অধিকাংশ জিনিস সমাধান করে ফেলতে পারবা, ওকে? সো একদম শুরু থেকে শেষ পর্যন্ত থাকতে হবে ইনশাল্লাহ। আমি আশাবাদী তোমাদের আগের বেসিক যেমনই থাকুক না কেন এই অধ্যায়ে আমি আজকে খুব সুন্দর মতো কম্প্যাক্ট আকারে গুছাই দেওয়ার পরে তোমার এই অধ্যায়ে প্রবলেমগুলো বা যেগুলো তোমার কনফিউশনের যে বিষয়গুলো ক্রিয়েট হয় সেগুলো ইনশাল্লাহ দূর হয়ে যাবে, ওকে? আচ্ছা, তাহলে চলো আমরা আমরা আমাদের কাঙ্ক্ষিত ক্লাসটা শুরু করে দিই। সো সর্বপ্রথম আমরা যেই প্রশ্নটা দেখতে পাচ্ছি সবাই একটু উত্তর করার ট্রাই করবা। আমি অ্যাজ ইউজুয়াল তোমাদেরকে একটু সহজ প্রশ্ন দিয়েই ক্লাস শুরু করি, যাতে তোমরা কনফিডেন্স পাও। যে দেখো, এই প্রশ্নটা অলরেডি আমাদের কোথায় আসছিল ভাইয়া, যে দৃশ্যমান আলোর তরঙ্গ সীমা কত? খুবই সুন্দর একটা প্রশ্ন। এই প্রশ্নটা যে কতবার তোমাদের এসএসসি পরীক্ষায়, বোর্ড পরীক্ষায় আসছে এটা বলার আলটিমেটলি সীমা রাখে না। তোমরা টেস্ট পেপার বা মেডিজি বা গাইড খুললেই বুঝতে পারবা, এতবার আসে, ওকে? আচ্ছা, তো সবাই একটু উত্তর করো যে আমরা প্রথম কোশ্চেনটা পাচ্ছি যে ভাইয়া দৃশ্যমান আলোর তরঙ্গ দৈর্ঘ্যের যে সীমাটা, দৃশ্যমান আলোর তরঙ্গ দৈর্ঘ্য সীমা, এইটা একটু কষ্ট করে মুখস্থ রাখতে হবে বা মনে রাখতে হবে। খুবই 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 গুরুত্বপূর্ণ। দেখি কার কার মনে আছে যে ভাইয়া দৃশ্যমান আলোর
তরঙ্গ দৈর্ঘ্যের সীমা কত? দৃশ্যমান আলোর তরঙ্গ দৈর্ঘ্যের সীমা কত? সবাই একটু আমাকে উত্তর করার ট্রাই করো, ওকে? সবাই একটু ট্রাই করো দেখি, সবার আগে কে পারো? এই তো অলরেডি অ্যান্সার করে ফেলেছো। একের ডি নাম্বার হবে। সবাই একটু অ্যান্সার করো। দেখো, যখন আমরা এইখানে অ্যান্সার করব, একটা তোমাদের মিটার ফরম্যাটে থাকতে পারে, আর একটা হচ্ছে মিলিমিটার হচ্ছে ন্যানোমিটার ফরম্যাটে থাকতে পারে, ওকে? সো এইটার নর্মালি আমরা অনেক সময় ফরম্যাট এরকমও দেখতে পারি যে ভাইয়া 380 ন্যানোমিটার থেকে আমাদের কত 780 ন্যানোমিটার এরকম থাকতে পারে অপশনের মধ্যে। আদারওয়াইজ আমাদের এরকমও থাকতে পারে যে ভাইয়া ডিরেক্ট 400 ন্যানোমিটার থেকে 400 ন্যানোমিটার থেকে 400 ন্যানোমিটার থেকে ডিরেক্ট আমরা 800 ন্যানোমিটার 800 ন্যানোমিটার, ওকে? 400 ন্যানোমিটার থেকে ডিরেক্ট আমাদের 800 ন্যানোমিটার, ওকে? সো এইখানে অবশ্যই তোমাকে একক খেয়াল রাখতে হবে। যদি ন্যানোমিটার বাদ দিয়ে মিটারে থাকে তখন আমরা কি জানি যে ভাইয়া 1 ন্যানোমিটার সমান সমান কত বলো দেখি? 1 ন্যানোমিটার সমান সমান, কমেন্ট সেকশনে আমাকে একটু জানাও যে ভাইয়া 1 ন্যানোমিটার সমান সমান কত? 1 ন্যানোমিটার সমান সমান কত? দেখি, আমি তোমাদেরকে কিন্তু একদম প্রথম অধ্যায়ে পড়াইছিলাম, সবাই একটু কমেন্ট সেকশনে আমাকে উত্তর করো। 1 ন্যানোমিটার সমান সমান কত? 1 ন্যানোমিটার সমান সমান কত? এটা সবার জানা উচিত যে ভাইয়া 10⁻৯ মিটার, ঠিক আছে? ন্যানোমিটার, তারপরে হচ্ছে মিলিমিটার মানে কত ছিল? 10⁻3। তারপরে হচ্ছে আমাদের হচ্ছে অ্যাঙ্গস্ট্রম কত ছিল ভাইয়া? অ্যাঙ্গস্ট্রম, 1 অ্যাঙ্গস্ট্রম সমান সমান 10⁻10 মিটার। এগুলো কিন্তু আমরা পদার্থবিজ্ঞান প্রথম অধ্যায়ে খুব সুন্দরভাবে শিখে ফেলেছি, তাই না? সো এইখানে আমাদের যে ভাইয়া দৃশ্যমান আলোর তরঙ্গ দৈর্ঘ্য সীমাটা কত? তাহলে দেখো 380 থেকে 780 এরকমও থাকতে পারে, অথবা 400 থেকে 800 এরকম থাকতে পারে। তো দেখো 400 থেকে 500 না, 500 থেকে 700 না, 600 থেকে 700 না। এই যে আমাদের মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট রাইট অ্যান্সার ডি নাম্বারটা, যে ভাইয়া 400 ন্যানোমিটার থেকে 700 ন্যানোমিটার, 400 ন্যানোমিটার থেকে কি ভাইয়া 700 ন্যানোমিটার। এই তো তোমরা ইতিমধ্যেই সবাই মোটামুটি অ্যান্সার করে ফেলেছো যে ভাইয়া 1 নাম্বার ডি হবে, ওকে? নেক্সটে আসো। নেক্সটে আসার আগে সো দেখো, আমাদের যেহেতু দৃশ্যমান আলো নিয়ে আসছে, তার মানে এইখানে আর কি কি আমাদের থাকতে পারে সেই জিনিসটা, এই কনসেপ্টটা একটু ক্লিয়ার করে চলো। আমরা এখানে তড়িৎ চৌম্বক তরঙ্গ নিয়ে আলোচনা করব। তড়িৎ চৌম্বক তরঙ্গ, তড়িৎ চৌম্বকীয় তরঙ্গ, তড়িৎ চৌম্বক তরঙ্গ, ওকে? সো তড়িৎ চৌম্বক তরঙ্গ মোট কয়টা আছে কেউ বলতে পারবা? দেখো, এই টপিকটা আমি তোমাদেরকে সাজাই দিচ্ছি, এইখান থেকে তোমার এসএসসি পরীক্ষায় ইনশাল্লাহ 1 মার্ক থাকবেই, এবং আজকে খুব সুন্দর একটা টেকনিক দিয়ে তোমাদেরকে শিখাই দিব। সো তড়িৎ চৌম্বক তরঙ্গ মোট আছে কয়টা ভাইয়া? মোট আছে 7টা, মনে রাখবা। তড়িৎ চৌম্বক তরঙ্গ মোট আছে কয়টা? মোট আছে হচ্ছে 7টা। তড়িৎ চৌম্বক তরঙ্গ মোট আছে 7টা। সেটা কি? আমরা যদি একটু ক্রমান্বয়ে লিখি যে ভাইয়া 1 নাম্বারটা আমরা বলতে পারবো বেতার তরঙ্গ। কি ভাইয়া? বেতার তরঙ্গ। কি ভাইয়া? বেতার তরঙ্গ, ওকে? এটাকে মাঝে মাঝে এরকমও বলা থাকে টেলিভিশন তরঙ্গ, টেলিভিশন তরঙ্গ, ওকে? এই তড়িৎ চৌম্বক তরঙ্গ থেকে আমি যদি তোমাকে সবার আগে একটু ডিফাইন করে দিই যে ভাই এখান থেকে কি ধরনের প্রশ্ন আসবে, সো এইরকম প্রশ্ন আসবে, নিচের কোনটি তড়িৎ চৌম্বক তরঙ্গ, অথবা নিচের কোনটা তরঙ্গ দৈর্ঘ্য বেশি। তোমাদের এসএসসি লেভেলে সব থেকে যেটা বেশি আসে তরঙ্গ দৈর্ঘ্য। এসএসসি লেভেলে সব থেকে যেটা বেশি আসে ভাইয়া তরঙ্গ দৈর্ঘ্য। এখন প্রশ্ন যদি একটু কঠিন করে বাবা, তখন এই তরঙ্গ দৈর্ঘ্যের পাশাপাশি আর কি কি আসতে পারে আমি একটু লিখে দিচ্ছি। দেখো, তরঙ্গ দৈর্ঘ্যের পাশাপাশি কম্পাঙ্ক আসতে পারে, তরঙ্গ দৈর্ঘ্যের পাশাপাশি কম্পাঙ্ক আসতে পারে, তরঙ্গ দৈর্ঘ্য পাশাপাশি হচ্ছে ভেদন যোগ্যতা বা ভেদ্যতা আসতে পারে। এগুলো একটু কঠিন করলে ভেদন যোগ্যতা অথবা গতিশক্তি, একই জিনিস, কোনটার গতিশক্তি বেশি এরকমও থাকতে পারে, ঠিক আছে? সো তোমাদের এসএসসি লেভেলে সব থেকে বেশি আসবে হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য। তোমরা গাইড বা টেস্ট পেপার খুললেই দেখতে পারবা যে কোনটা তরঙ্গ দৈর্ঘ্য বেশি, কোনটা তরঙ্গ দৈর্ঘ্য কম, ঠিক আছে? এই ধরনের প্রশ্ন আসে, ওকে? আচ্ছা, তাহলে আমরা একদম সর্বপ্রথম যেটা পাইলাম তড়িৎচুম্বকীয় তরঙ্গ, সেটা হচ্ছে বেতার তরঙ্গ বা টেলিভিশন ওয়েভ। কি পাইলাম ভাইয়া? বেতার তরঙ্গ বা টেলিভিশন ওয়েভ। তারপরে আমরা পাবো হচ্ছে মাইক্রোওয়েভ। 2 নাম্বারটা হচ্ছে মাইক্রোওয়েভ বা মাইক্রো তরঙ্গ। 3 নাম্বারটা যদি আমি বলি, 3 নাম্বারটা হচ্ছে অবলোহিত তরঙ্গ বা অবলোহিত রশ্মি। অবলোহিতর ইংরেজি নামটা মনে রাখতে হবে ইনফ্রারেড, ঠিক আছে? ইনফ্রারেড, এটা একটু মনে রাখবা, কারণ বাংলার পাশাপাশি ইংরেজি ফরম্যাটটাও আসে।
আমরা যদি আসি 4 নাম্বারটা কি হবে ভাইয়া? দৃশ্যমান আলো। 4 নাম্বারটা কি? দৃশ্যমান আলো। দৃশ্যমান আলোকে ভাঙাইলে আরো অনেক কিছু পাওয়া যায়, আমরা একটু পরে সেগুলোও দেখব। সো দৃশ্যমান দৃশ্যমান আলো, ঠিক আছে, দৃশ্যমান আলো। তারপরে যদি আমরা আসি 5 নাম্বারে, 5 নাম্বারটা আমরা পাবো হচ্ছে অতিবেগুনি রশ্মি। অতিবেগুনি এটাকে আমরা ইউভি রশ্মি বলে থাকি, বা এটার ইংরেজি ফরম্যাট হচ্ছে আল্ট্রাভায়োলেট। এই ইংরেজি কয়েকটার ইংরেজি লিখে দিচ্ছি, ইংরেজি ফরম্যাট। এই ইংরেজি ফরম্যাটগুলো লাগবে, কারণ পরীক্ষার হলে অলরেডি এগুলার ইংরেজি ফরম্যাট আসছিল। ওকে, 6 নাম্বারটা বলি, সেটা হচ্ছে এক্স রে এবং 7 নাম্বারটা হচ্ছে গামা রে। ওকে, গামা রে। তোমাদের দেখো বইয়ের থেকেও আমি একটু তোমাকে সাজাই দিচ্ছি, বই থেকে আরেকটু বেটার ওয়েতে সাজাই দিচ্ছি। ওকে, বই থেকে আরেকটু বেটার ওয়েতে তোমাকে সাজাই দিচ্ছি। দেখো আমরা তড়িৎচুম্বক তরঙ্গ মোট কয়টা পড়লাম? এগুলার মধ্যেই তোমাকে ঘুরে ফিরে বারবার পরীক্ষার প্রশ্নে বলবে। তাহলে বেতার তরঙ্গ বা টেলিভিশন তরঙ্গ একই জিনিস। মাইক্রোওয়েভ, অবলোহিত রশ্মি বা ইনফ্রারেড, দৃশ্যমান আলো, অতিবেগুনি রশ্মি বা ইউভি রশ্মি বা আল্ট্রাভায়োলেট, এক্স রে এবং গামা রে। এখন এই ক্রমটা তোমাকে মনে রাখতে হবে যে ভাই কোনটার পরে কোনটা লিখলাম। দেখো 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার, 6 নাম্বার, 7 নাম্বার, এই ক্রমটা যদি 1-এর পরে 2, 2-এর পরে 3 এইভাবে তুমি মনে রাখতে পারো, তাহলে একটা সুবিধা আছে। দেখো আমি তোমাকে একটু দেখাই দিচ্ছি, সেটা কি ভাইয়া? যদি তুমি এমন দেখো যে ভাইয়া তোমরা নিচ থেকে উপরের দিকে উঠতেছো, সবসময় মনে রাখবা, নিচ থেকে উপরের দিকে উঠলে তরঙ্গ দৈর্ঘ্য বৃদ্ধি পাবে। কি বৃদ্ধি পাবে ভাইয়া? তরঙ্গ দৈর্ঘ্য বৃদ্ধি পাবে। নিচ থেকে উপরের দিকে উঠলে তরঙ্গ দৈর্ঘ্য বৃদ্ধি পাবে। আর উপর থেকে নিচের দিকে নামলে এটা হচ্ছে কম্পাঙ্ক, আবার শক্তি, এগুলা বৃদ্ধি পাবে। দ্যাট মিনস ফ্রিকোয়েন্সি, এনার্জি, এগুলা কিভাবে বৃদ্ধি পাবে? ভাইয়া বৃদ্ধি পাবে। ওকে, এখন আমি যদি বলি যে এগুলার মধ্যে সব থেকে তরঙ্গ দৈর্ঘ্য বেশি কার, সবাই একটু আমাকে বলো। এগুলার মধ্যে সব থেকে তরঙ্গ দৈর্ঘ্য, দেখো আমরা যে তড়িৎচুম্বকীয় তরঙ্গ মোট 7টা পাইলাম, এটার মধ্যে সব থেকে তরঙ্গ দৈর্ঘ্য বেশি কার? এইখান থেকে, এই স্লাইড থেকে ইনশাল্লাহ কথা দিচ্ছি, এইখান থেকে একটা প্রশ্ন পাবা তুমি। খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। আমার সঙ্গে সঙ্গে এখন উত্তর করার চেষ্টা করবা, ঠিক আছে? এখন আমি যা বলবো একটু উত্তর করবা। দেখো যে ভাইয়া এইখানকার মধ্যে, এই 7টার মধ্যে সব থেকে তরঙ্গ দৈর্ঘ্য বেশি কার? সবাই আমাকে একটু কমেন্ট সেকশনে জানাও যে ভাই এই 7টার মধ্যে আমার তরঙ্গ দৈর্ঘ্য সব থেকে বেশি কার? বলো, তরঙ্গ দৈর্ঘ্য সব থেকে বেশি কার? তাহলে আমি কি টেকনিক শিখাইলাম যে ভাই এখানে দেখেই বলা যাচ্ছে যে নিচ থেকে আমাদের উপরের দিকে যত উঠতে থাকবে তত তরঙ্গ দৈর্ঘ্য বৃদ্ধি পাবে। তাহলে সব থেকে তরঙ্গ দৈর্ঘ্য বেশি হচ্ছে, আমি যদি বলি, তার মানে আমাদের বেতার তরঙ্গ, তার মানে আমাদের ল্যামডা সব থেকে বেশি। সো আমাদের ক্রমান্বয়ে এর থেকে একটু কম, সব থেকে তরঙ্গ দৈর্ঘ্য কম কার? গামার, ঠিক আছে? আবার আমি যদি বলি সব থেকে আমাদের কম্পাঙ্ক বেশি কার ভাইয়া? সব থেকে কম্পাঙ্ক বেশি কার বা শক্তি বেশি কার? সেটা হচ্ছে গামার। কারণ নিচ থেকে আমরা উপর থেকে নিচের দিকে যত যাবো তত আমাদের শক্তিও বাড়বে, কম্পাঙ্কও বাড়বে। দ্যাট মিনস এখানে ফ্রিকোয়েন্সি এফ, এনার্জি ই, এটা হচ্ছে বেশি, সব থেকে বেশি। ওকে, এখন তোমরা আমাকে প্রশ্ন করবা, আমি জানি যে ভাইয়া এই ক্রমটা কেমনে মনে রাখবো? এই যে প্রথমে বেতার, তারপরে মাইক্রোওয়েভ, তারপরে অবলোহিত, তারপরে হচ্ছে দৃশ্যমান, তারপরে অতিবেগুনি, এক্স রে, গামা রে, এই ক্রমটা কেমনে মনে রাখবো? আপনি তো বললেন যে ভাই উপর থেকে নিচে গেলে এরকমটা হচ্ছে, নিচ থেকে উপরে গেলে এরকমটা হচ্ছে, কিন্তু আমরা এই 7টা তো সিরিয়ালি তো মনে রাখতে পারবো না। এই 7টা মনে রাখতে গেলে দেখবা যে মাঝে মাঝে কি হয়ে যাবে, উল্টা পাল্টা হয়ে যাবে, যে কোনটার পরে কোনটা, তুমি তো সিকোয়েন্স মনে থাকবে না। তোমার তো সিকোয়েন্স মনে থাকবে না ভাইয়া, ঝামেলা না? তোমার তো সিকোয়েন্স মনে থাকবে না। তাহলে এই সিকোয়েন্স মনে রাখার জন্য আমরা একটা স্পেশাল টেকনিক শিখবো। চলো, এই সিকোয়েন্স মনে রাখার জন্য আমরা একটা স্পেশাল টেকনিক শিখবো, ঠিক আছে? সো তোমাদেরকে একটা গল্প শোনাই, চলো, ঠিক আছে? এটা একটু দুষ্টু গল্প। সেটা হচ্ছে, তোমরা কারা কারা ক্রিকেট খেলা দেখো বলো তো দেখি? ক্রিকেট খেলায় এবিডি ভিলিয়ার্স, সাউথ আফ্রিকার একটা প্লেয়ার ছিল, একে কারা কারা চিনো দেখি?
নর্মালি তো মেয়েদের থেকে ছেলেরা আলটিমেটলি একটু খেলাধুলা বেশি পছন্দ করো, সো ছেলেদের অবশ্যই চেনার কথা, অনেকেই চেনার কথা এবিডি ভিলিয়াস। ঠিক আছে, সাউথ আফ্রিকার অনেক মারকুটে একটা ব্যাটসম্যান। ঠিক আছে, আমরা যখন অনেক ছোট ছোট ছিলাম, ধরো ক্লাস 4, 5, 6, ঠিক আছে, আমার এখনো মনে আছে আমি যখন 5-এ আবাসিকে থাকতাম তখন, ঠিক আছে, তখন আমাদের আইপিএল খেলা দেখাইতো। ঠিক আছে, রাত 9টার পরে যে খেলাগুলো বৃহস্পতিবারে করে টিভি দেখাইতো, সো আমরা ওই বৃহস্পতিবারে খেলা দেখতাম। সো সেখানে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হচ্ছে খেলতো তখন ইবিডি ভিলিয়াস, ওই আর হচ্ছে ক্রিস গেইল খেলতো, মানে মাথা নষ্ট মায়ের। ঠিক আছে, সো এই এবিডি ভিলিয়াস কিন্তু অনেক মারকুটি একটা ব্যাটসম্যান, সাউথ আফ্রিকার একটা প্লেয়ার। সো যাই হোক, না চিনলেও অসুবিধা নাই, জাস্ট খালি মনে রাখো যে এবিডি ভিলিয়াস হচ্ছে কি সাউথ আফ্রিকার একটা ক্রিকেট প্লেয়ার। আর যদি এটাও অসুবিধা হয় যে ভাই ক্রিকেট খেলা কিচ্ছু বুঝি না, দরকার নাই, মনে করো এবিডি ভিলিয়াস একজন ব্যক্তির নাম। ঠিক আছে, এবিডি ভিলিয়াস কি একজন ব্যক্তির নাম। এই ব্যক্তি বেটা কিন্তু খুব খারাপ লোক। ঠিক আছে, এই ব্যক্তিটা হচ্ছে একটু খারাপ। আজকে আমরা এবিডি ভিলিয়াসকে একটু পচাই দিব। এই ব্যক্তিটা কি করছে, ধরো ওই যে আমরা বলি না যে লুচ্চা বেটা, সো এই এবিডি ভিলিয়াসটা হচ্ছে এই যে লুচ্চা বেটার মতো। ঠিক আছে, সো ধরো কাহিনীটা কি হয়েছে, ধরো এই বেটা কি করছে, একজনের সাথে প্রেম করছিল, প্রেম করার পরে আলটিমেটলি সামহাও ওদের মধ্যে ঝামেলা হয়ে ব্রেকআপ হয়ে গেছে। তারপরে কি হয়েছে, ওই বেটা ওর পিছনে আবার ঘোরাঘুরি করতেছে। ঠিক আছে, তার মানে কি আলটিমেটলি আবার ওই মেয়েটাকে ডিস্টার্ব করতেছে, এরকম একটা ঘটনা। তাহলে এই ঘটনাকে আমরা একটু সাজায় একটা গল্প আকারে লিখবো, গল্প থেকে আমরা এই পুরো বিষয়টা মনে রাখতে পারবো। দেখো সেটা কি, তাহলে কি চিট করছে এবিডি ভিলিয়াস, কি মেয়েটার সাথে চিট করছে, তাই না? তারপরে আবার পিছন পিছন বলদের মতো ঘুরতেছে। সো দেখো এখন আমরা এই ঘটনাকেই বলবো। দেখো বেঈমান, কেউ আর পার্সোনালি নিয়েন না, দেখো এটা মজা করে পড়ানোর জন্য, যাতে তোমাদের দীর্ঘদিন মনে থাকে, এই জন্য এই শর্টকাটটা ব্যবহার করা হচ্ছে। ওকে, সো বেঈমান এবিডি ভিলিয়াস, এবিডি ভিলিয়াস, বেঈমান এবিডি ভিলিয়াস এক্সের গ্রামে যায়, এক্সের গ্রামে যায়। বেঈমান এবিডি ভিলিয়াস কি করছে, এক্সের গ্রামে যায়। ঠিক আছে, ওই যে প্রথমে তো কি করছে, প্রথমে আলটিমেটলি ওদের ঝামেলা হয়েছে, ব্রেকআপ হয়ে গেছে, তার মানে বেইমানি করছে ওর সাথে। তারপরে কি আবার লুচ্চা বেটার মধ্যে আবার পিছন পিছন ঘুরতেছে। ঠিক আছে, তার মানে বেঈমান এবিডি ভিলিয়াস এক্সের গ্রামে যায়। দেখো মোটামুটি একটু ফানি, মোটামুটি একটু ফানি, কিন্তু এই লাইনটা দিয়ে তুমি এই পুরো জিনিসটার ক্রমটা মনে রাখতে পারবা। এই জিনিসটা দিয়ে এই পুরো জিনিসটার ক্রমটা মনে রাখতে পারবা। সেটা কিভাবে, দেখো আমি তোমাকে দেখাচ্ছি। তাহলে আমরা কি শিখলাম, বেঈমান এবিডি ভিলিয়াস এক্সের গ্রামে যায়, বেঈমান এবিডি ভিলিয়াস এক্সের গ্রামে যায়, বেঈমান এবিডি ভিলিয়াস এক্সের গ্রামে যায়। ওকে, আচ্ছা দেখো এই যে বে থেকে আমরা একদম ফার্স্টেরটা পাবো যে ভাইয়া, এই যে আমি একটু দাগাই দাগাই দিই, দেখো বে থেকে বেতার, বে থেকে বেতার তরঙ্গ, বেতার তরঙ্গকে মাঝে মাঝে টেলিভিশন ওয়েব অপশনে থাকতে পারে, একই জিনিস। তারপরে মান, এই দেখো বেঈমান, মা থেকে আমরা কি পাবো ভাইয়া, মান থেকে মাইক্রোওয়েভ পাবো, মান থেকে কি পাবো, মাইক্রোওয়েভ পাবো। এখন নোট করার দরকার নাই, এখন নোট করার দরকার নাই। ঠিক আছে, আমি এই পুরো ক্লাসের দাগানো স্লাইড আমার লেখা সহ তোমাদেরকে পিডিএফটা দিয়ে দিব। এখন এই পিডিএফটা কিভাবে পাবা, পিডিএফটা পেতে আমাদের এই ক্লাসটা শেয়ার করতে হবে। শেয়ার করে স্ক্রিনশট নিয়ে আমাদের আই স্কুল পেজে মেসেজ করলে, ক্লাস শেষে মেসেজ করলে আমি তোমাদেরকে সবাইকে আমি এই পিডিএফটা দিয়ে দিব। ওকে, এখন আমার কথা মনোযোগ দিয়ে শুনবা। ঠিক আছে, এখন একটু মনোযোগ দিয়ে শুনবা। যারা যারা এখনো ক্লাসটা শেয়ার করেনি তারা একটু ক্লাসটা শেয়ার করে ভাইয়াকে কমেন্ট সেকশনে লেখো শেয়ার ডান। শুধুমাত্র তারাই এই স্লাইডটা পাবা যারা শেয়ার করবা। ওকে, সো স্লাইড দরকার হইলে আমি কিন্তু আজকে অনেক তোমাকে শর্টকাট টিপস অ্যান্ড ট্রিক্স শিখাই দিব এই অধ্যায়ের। ঠিক আছে, খুবই গুরুত্বপূর্ণ। আমি আশা করবো সবাই স্লাইডটা কালেক্ট করবা। ওকে, সো সবাই যাদের স্লাইডটা দরকার অবশ্যই অবশ্যই ক্লাসটা শেয়ার করে ফেলবা। ওকে, শেয়ার করে পেজে ইনবক্স করলেই তোমাদেরকে দিয়ে দেওয়া হবে। তাহলে দেখো বে থেকে আমরা বেতার তরঙ্গ, মান থেকে আমরা মাইক্রোওয়েভ, এবি থেকে আমরা অবলোহিত রশ্মি পাবো। এবি থেকে কি ভাইয়া, এবি থেকে অবলোহিত রশ্মি পাবো। তারপরে এই যে ডিই থেকে দৃশ্যমান, ডিই থেকে কি পাবো ভাইয়া, এই যে দৃশ্যমান, ডিই থেকে কি পাবো, দৃশ্যমান। তারপরে ভিআই, এই যে ভিআই থেকে ভায়োলেট, ইংরেজি ফর্মটা মনে রাখবো, ভায়োলেট মানেই অতিবেগুনি। ঠিক আছে, বা ইউভি রশ্মি। তাহলে ভিআই থেকে আমরা কি পাইলাম, ভায়োলেট, ভিআই থেকে ভায়োলেট পাইলাম। তারপরে এই যে এক্স রে, তো নিজেই এক্স রে। আর গ্রাম থেকে আমাদের গামারে, গ্রাম থেকে আমাদের কি ভাইয়া, গামারে, গ্রাম থেকে আমাদের গামারে। দেখছো, সো বেঈমান এবিডি ভিলিয়াস এক্স এর গ্রামে যায়, বেঈমান এবিডি ভিলিয়াস এক্স এর গ্রামে যায়। তুমি যদি এই লাইনটা মনে রাখতে পারো তাহলে তুমি ক্রমান্বয়ে যে আমাদের তড়িৎচুম্বক তরঙ্গ 7টা আছে, বেতার তরঙ্গ, মাইক্রোওয়েভ, অবলোহিত রশ্মি, দৃশ্যমান, অতিবেগুনি, এক্স রে, গামা, সব সিকোয়েন্সে মনে রাখতে পারবা। আর এটা যদি তুমি সিকোয়েন্সলি মনে রাখতে পারো তাহলে নিচের কোনটির তরঙ্গ দৈর্ঘ্য কম, নিচের কোনটির তরঙ্গ দৈর্ঘ্য বেশি,
এই ধরনের প্রশ্ন তোমার কাছে পানি ভাত মনে হবে, কারণ আমরা কি জানি যে এই ক্রমটা মনে থাকলে নিচ থেকে উপরের দিকে যত যাবো তত আমাদের তরঙ্গ দৈর্ঘ্য বাড়বে, আবার উপর থেকে যত নিচের দিকে আসবো তত আমাদের কম্পাঙ্ক শক্তি বাড়বে। এগুলা বুঝতে পারছো? সবাই কি ক্লিয়ারলি বুঝতে পারছো ভাইয়া? আমাকে একটু বলো দেখি, সবাই কি ক্লিয়ারলি বুঝতে পারছো? আমাকে একটু বলো, সবাই কি ক্লিয়ারলি বুঝতে পারছো? আমাকে একটু বলো, সবাই কি ক্লিয়ারলি বুঝতে পারছো ভাইয়া যে কিভাবে আমরা এই তড়িৎচুম্বক তরঙ্গ 60টা ক্রমান্বয়ে মনে রাখতে পারবো, আবার কোনটার তরঙ্গ দৈর্ঘ্য বেশি কোনটার তরঙ্গ দৈর্ঘ্য কম এটাও পারবো, আবার কোনটার কম্পাঙ্ক বেশি কোনটার শক্তি বেশি এটাও আমরা পারবো। সো এই প্রশ্নটা তোমাদের এসএসসি বোর্ড পরীক্ষা নর্মালি তরঙ্গ দৈর্ঘ্য দিয়ে আসে, বাট আমি তোমাকে শিখাইলাম তরঙ্গ দৈর্ঘ্য থেকে যদি আরেকটু স্যারেরা পেঁচায় প্রশ্নটা, তখন আমরা কি করব যে ভাইয়া কম্পাঙ্ক, ভেদনযোগ্যতা, গতিশক্তি এগুলাও আসতে পারে। সো সেগুলাও আমি তোমাকে শিখাই দিলাম, সেগুলাও আমি তোমাকে শিখাই দিলাম, সেগুলাও আমি তোমাকে শিখাই দিলাম। সবাই কি বুঝছো এটা? আমরা কিভাবে মনে রাখবো এটা, আমরা কিভাবে মনে রাখতে পারি এটা সবাই বুঝে গেছে? এটা সবাই বুঝে গেছে? সামনে কিন্তু কোশ্চেন আছে বাবা, আমি কিন্তু তোমাদেরকে খালি পড়ায়া ছাড়া দিব না, তোমাদের কাছ থেকে পড়াটা কিন্তু আদায় করে নিব। ওকে, সামনে কিন্তু কোশ্চেন আছে, সেটার অ্যান্সার করতে হবে। এখন আসো, এখন এইখানে একটা কি আছে, দৃশ্যমান আলো আছে। এখানে দৃশ্যমান আলোকে ভাঙাইলে কয়টা বর্ণ বা কয়টা আলো আরো পাওয়া যাবে? আরো 60টা পাওয়া যাবে, সেগুলো না আমরা একটু শিখবো। চলো, সো এখন আমরা টপিক হচ্ছে দৃশ্যমান আলো নিয়ে একটু কথাবার্তা বলবো, কারণ দৃশ্যমান আলো থেকেও তোমাদের এমসিকিউ অনেকবার আসছে। কি ভাইয়া, আমরা এখন দৃশ্যমান আলো নিয়ে একটু কথাবার্তা বলবো। সো দৃশ্যমান আলো মোট কয়টা? এটাও তো ওই যে রংধনুর যে 60টা রং, এটাও তো 60টা। তাহলে আমরা কি জানি সেটাকে আমরা স্পেশালি এটা সবাই জানি, আমরা কিভাবে মনে রাখা যায় যে ভাইয়া বেনি আসহ কলা, বেনি আসহ কলা, বেনি আসহ কলা। সো বেনি আসহ কলা দিয়ে আমরা দৃশ্যমান আলোর, বেনি আসহ কলা দিয়ে আমরা দৃশ্যমান আলো বের করতে পারবো, বেনি আসহ কলা দিয়ে আমরা দৃশ্যমান আলো বের করতে পারবো। সো দৃশ্যমান আলোর মনে রাখবা যে ভাইয়া এই যে এই দিক থেকে এই দিকে গেলে আমাদের কি বাড়বে? ল্যামডা বাড়বে, ল্যামডা বাড়বে, ল্যামডা বাড়বে। ওকে, এই দিক থেকে এই দিকে গেলে ল্যামডা বাড়বে। এখন কোনটা দ্বারা কি, দেখো এই যে বে থেকে আমরা হচ্ছে বেগুনি পাবো, নি থেকে আমরা হচ্ছে নীল পাবো, আ থেকে আমাদের আসমানি পাবো, স থেকে আমরা সাদা না, স থেকে আমরা সবুজ পাবো, সাদা আর কালা এগুলো না কিন্তু। হ থেকে আমরা পাবো হচ্ছে হলুদ, ক থেকে আমরা কালা না কমলা, এটা মনে রাখবা, সাদা কালা এগুলো না কিন্তু। আর লা থেকে আমরা পাবো হচ্ছে লাল। তাহলে আমাকে একটু বলো দেখি এইখানকার মধ্যে সব থেকে তরঙ্গ দৈর্ঘ্য বেশি কার? এই 60টার মধ্যে সব থেকে তরঙ্গ দৈর্ঘ্য বেশি কার? দেখি কে কে পারো। এই 60টার মধ্যে সব থেকে তরঙ্গ দৈর্ঘ্য বেশি কার? সবাই একটু আমাকে বলো দেখি যে এই 60টার মধ্যে সব থেকে তরঙ্গ দৈর্ঘ্য বেশি কার? বলো দেখি আমাকে একটু। যে ভাইয়া এই যে বেগুনি, নীল, আসমানি, সবুজ, লাল, হলুদ, কমলা অনেক কিছু শিখলাম, 60টা বর্ণ শিখলাম, এই 60টার মধ্যে সব থেকে তরঙ্গ দৈর্ঘ্য বেশি কার? আবার সব থেকে তরঙ্গ দৈর্ঘ্য কম কার? সব থেকে তরঙ্গ দৈর্ঘ্য বেশি কার, আবার সব থেকে তরঙ্গ দৈর্ঘ্য কম কার? একটু আমাকে বলো। তরঙ্গ দৈর্ঘ্য সব থেকে বেশি কার, তরঙ্গ দৈর্ঘ্য সব থেকে কম কার? ওকে, তরঙ্গ দৈর্ঘ্য সব থেকে কম কার? ওকে, সবাই আমাকে একটু বলো। এই তো লিয়া সবার আগে কমেন্ট করছো যে ভাইয়া লাল আলোর তরঙ্গ দৈর্ঘ্য বেশি। ঠিক আছে, লাল আলোর তরঙ্গ দৈর্ঘ্য বেশি, কারণ আমি তো একটু আগেই বললাম যে এই দিক থেকে এই দিকে গেলে আমাদের ল্যামডা বাড়ে, এই দিক থেকে এই দিকে গেলে ল্যামডা বাড়ে, এই দিক থেকে এই দিকে গেলে আমাদের ল্যামডা বাড়ে। ওকে, আচ্ছা, সো এখন এইখান থেকে আমরা একটা জিনিস খুব সুন্দর মতো পড়বো, একটা জিনিস খুব সুন্দর মতো পড়বো। দেখো এইখানেও একটা তোমাকে গল্প দিয়ে তোমাদের একদম কনসেপ্টটা ক্লিয়ার করে দিব। তোমরা ছোটবেলায় যখন ধরো 1 2 3 4 5 6 এরকমে পড়তা, তখন কি হইতো? তখন ম্যাম কি করতো? নর্মালি তোমরা না হইলেও আমি অনেক মার খাইছি ছোটবেলায়। ঠিক আছে, টিচারদের অনেক দুষ্ট ছিলাম, ক্লাসের মধ্যে দুষ্টামি করতাম। ঠিক আছে, পড়ালেখার জন্য মোটামুটি বেশি মার না খাইলেও দুষ্টামের জন্য অনেক মার খাইছি। সো দেখো আমরা নর্মালি ছোটবেলায় কি হইতো যে টিচার বলতো এই চুপ করো, চুপ করে থাকো ক্লাসে, কথা শুনতাম না, আবার পড়া দিতে পারতাম না। তখন কি হইতো? ম্যাম বলতো তোমার হাতটা এরকম করে পাতো, তাহলে আমরা হাত পাততাম, তাহলে কি হইতো? পরবর্তীতে বেত দিয়ে আঘাত করতো বা ডাস্টার দিয়ে আঘাত করতো, তাই না? আমাদের হাত লাল হয়ে যাইতো। ঠিক আছে, তাহলে আমাদের কি ভাইয়া, দেখো এইখান থেকে একটা স্পেশাল টেকনিক আমরা মনে রাখবো, সেটা হচ্ছে বেত। তাহলে বেত দিয়ে যদি আমি হাতে আঘাত করি, বেতের আঘাত, বেত দিয়ে যদি আমি হাতে আঘাত করি, তাহলে কি হবে? আমার হাতটা লাল হয়ে যাবে, আমার হাতটা কি হয়ে যাবে ভাইয়া? লাল হয়ে যাবে। তাহলে দেখো এই যে বেত দিয়ে আমরা মনে রাখলাম যে ভাইয়া আমার হাত লাল হয়ে যাচ্ছে। তাহলে এটা দ্বারা কি মনে রাখবো? দেখো এই যে বে থেকে আমরা হচ্ছে বেগ, বে থেকে আমরা পাবো বেগ, এবং ত থেকে আমরা পাবো হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য, ত থেকে আমরা পাবো তরঙ্গ দৈর্ঘ্য। তাহলে তরঙ্গ দৈর্ঘ্য এবং বেগ কার বেশি?
তরঙ্গ দৈর্ঘ্য এবং বেগ কার বেশি? এই লাল আলোর সব থেকে তরঙ্গ দৈর্ঘ্য এবং বেগ বেশি। ঠিক আছে, লাল আলোর তরঙ্গ দৈর্ঘ্য এবং বেগ বেশি, লাল আলোর তরঙ্গ দৈর্ঘ্য এবং বেগ বেশি, বুঝছো? তাহলে আমরা ছোটবেলায় কি করতাম যে ভাই বেত দিয়ে আঘাত করছে আমাকে, তাহলে আমার হাত লাল হয়ে গেছে, তাহলে বেত দিয়ে আমরা দুইটা জিনিস মনে রাখতে পারবো। দেখো, বে থেকে বেগ এবং ত থেকে তরঙ্গ দৈর্ঘ্য। কোন আলোর তরঙ্গ দৈর্ঘ্য এবং বেগ সব থেকে বেশি? লাল আলোর তরঙ্গ দৈর্ঘ্য এবং বেগ সব থেকে বেশি। সবাই কি ক্লিয়ারলি বুঝছেন? সবাই কি ক্লিয়ারলি বুঝছেন? আমাকে বলেন দেখি, সবার কি ক্লিয়ার এটা? আর জীবনে ভুল হবে? দেখো আমি আবার রিক্যাপ করাই দিচ্ছি, এইখান থেকে ইনশাল্লাহ একটা প্রশ্ন তুমি কমন পাবা। দেখো আমাদের তড়িৎচুম্বক তরঙ্গ মোট 7টা আছে, এই 7টা থেকে প্রশ্ন আসে। এটা কিভাবে মনে রাখবো? বেইমান এবিডিভিলিয়াস এক্স এর গ্রামে যায়। সো বে থেকে বেতার তরঙ্গ, মা থেকে আমাদের মাইক্রোওয়েভ বেইমান গেল, এবি থেকে অবলোহিত রশ্মি বা ইনফ্রারেড বা আইআর রশ্মি, এবি ডি ডিভিলিয়াস তার মানে ডিই থেকে দৃশ্যমান আলো, ভিলিয়াস থেকে ভায়োলেট বা অতিবেগুনি রশ্মি বা ইউভি রশ্মি, এক্স রে থেকে এক্স রে নিজেই, আবার গ্রামে থেকে গামারে। ওকে, সো আমরা যদি নিচ থেকে উপরের দিকে উঠি তাহলে আমাদের তরঙ্গ দৈর্ঘ্য বাড়বে, আবার যদি নিচ থেকে উপরের দিকে নামি তাহলে আমাদের শক্তি এবং কম্পাঙ্ক বাড়বে। সিম্পল, শেষ। তারপরে দৃশ্যমান আলোকে ভাঙ্গাইলে আমরা কয়টা বর্ণ পাই? 7টা। এটা কিভাবে মনে রাখা যায়? বেনি আসহ কলা, তার মানে বাম থেকে ডান দিকে গেলে তরঙ্গ দৈর্ঘ্য বাড়বে। আদারওয়াইজ তুমি এইভাবে মনে রাখতে পারবা, বেতের আঘাত করলে হাত লাল হচ্ছে, তার মানে বেত লাল, তাহলে বে থেকে আমরা পাবো বেগ এবং ত থেকে আমরা পাবো তরঙ্গ দৈর্ঘ্য। তাহলে বেগ এবং তরঙ্গ দৈর্ঘ্য কোন আলোর সব থেকে বেশি? লাল আলোর সব থেকে বেশি। আর জীবনে ভুল করবা? বলো, এর থেকে আর কোনো সহজ প্রসেস নাই, আমার জানা নাই সত্যি কথা বলতে। ঠিক আছে, এর থেকে আর কোনোভাবেই তোমাকে কেউ সহজ করে পড়াইতে পারবে না, এর থেকে আর সহজ করাই যাবে না। দেখো আমি একদম ফিজিক্সের মধ্যে বাংলা গল্প, বাংলা মানে ছায়াছবির গল্প ঢুকাই দিছি ফিজিক্সের মধ্যে বাংলা ছায়াছবির গল্পের মতো একটু ফানি করে তোমাদেরকে পড়াচ্ছি, যাতে তোমরা অনেকেই এই থিওরি টাইপ মুখস্থ করতে গিয়ে প্যারা খাও যে ভাই মুখস্থ থাকে না, যাতে করে এই গল্পের মাধ্যমে তোমাদের মনে থাকে। ওকে, সবাই একটু বলো দেখি, সবার ক্লিয়ার ভাইয়া? সবার ক্লিয়ার? সবার ক্লিয়ার? ওকে, এই তো, না ভাইয়া ভুল হবে না ইনশাল্লাহ, সাবাস। ওকে, সো এখন দেখি তোমাদের তো ভুল হবে কি হবে না, আমি একটু পরীক্ষা করবো না? চলো দেখি, চলো দেখি কার কিভাবে কি মনে আছে, আমাকে একটু উত্তর করেন দেখি, আপনাদের একটু পরীক্ষা হয়ে যাক। আমি পড়া জমায় রাখতে কি অভ্যস্ত না, আমি তোমাদেরকে ফিডব্যাক এখনই নিব, এখনই তোমাদের ফিডব্যাক নিব। সবাই চলো আমাকে একটু উত্তর করবা যে ভাইয়া নিচের কোনটির তরঙ্গ দৈর্ঘ্য বেশি? সবাই উত্তর করো যে নিচের কোনটির তরঙ্গ দৈর্ঘ্য বেশি। ওকে, নিচের কোনটি তরঙ্গ দৈর্ঘ্য বেশি? সবাই উত্তর করবা, নিচের কোনটির তরঙ্গ দৈর্ঘ্য বেশি। ওকে, সবাই উত্তর করো, নিচের কোনটির তরঙ্গ দৈর্ঘ্য বেশি। না পারলে ক্যামেরার ভিতরে গিয়ে কিন্তু ঢুসুম ঢুসুম মাইর দেওয়া শুরু করবো তোমাদেরকে। ওকে, এত সহজ করে পড়াইছি, কোনোভাবেই ভুল করা যাবে না। তাহলে দেখো কোনটার তরঙ্গ দৈর্ঘ্য বেশি ভাইয়া? কোনটার তরঙ্গ দৈর্ঘ্য বেশি? দেখো লাল এবং বেগুনি, লাল এবং বেগুনি এই দুইটা কই থেকে আসছে? দেখো এই দুইটা কিন্তু দৃশ্যমান আলো থেকে আসছে, দৃশ্যমান, তার মানে এই দুইটা। দেখো এই প্রশ্নটা কিন্তু খুব সুন্দর, যেটা দৃশ্যমান আলোর ভিতরে আবার ঢুকাই দিছে। তাহলে এই দৃশ্যমান আলোর সাথে বাকি যে আলোগুলান আছে, এই আলোগুলার সাথে আমাকে কম্পেয়ার করতে হবে যে ভাই কোনটার তরঙ্গ দৈর্ঘ্য বেশি থাকে। তাহলে আমাদের তরঙ্গ দৈর্ঘ্য কি ভাইয়া? নিচ থেকে উপরের দিকে যত যাব, নিচ থেকে উপরের দিকে যত যাব তত তরঙ্গ দৈর্ঘ্য বেশি হবে, নিচ থেকে যত উপরের দিকে যাব। তাহলে আমাদের ওই যে বেইমান বেতার তরঙ্গ কোথাও আছে? এই ভন্ডের দলটা সবাই ম্যাক্সিমাম ভুল করে রয়েছে, তোমাদের আসলেই ক্যামেরার ভিতরে গিয়ে ঢিসুম ঢিসুম মাইরের দরকার। ওকে, ভন্ডের দল এখনই শিখাইলাম। বেইমান, বেইমান, দেখো বেইমান, বেইমান এই এতটুকু ভাঙলেই তো হয়, বেতার তরঙ্গ নাই, দরকার নাই। মান, মা থেকে আমরা কি পাইছিলাম? মাইক্রোওয়েভ। ওকে, বেইমান এবি ডিভিলিয়াস, তারপরে দেখো এবি ডিভিলিয়াস ডিই, তাহলে এই যে দৃশ্যমান আলো তো ডিই থেকে পাইছিলাম তাই না? এরারে ভাঙাইলে আমরা দৃশ্যমানকে ভাঙাইলে আবার এইখান থেকে কি পাই? লাল, আরো 7টা বর্ণ, আর এখানে কি আছে? বেগুনি পাই, ধরো বেগুনি পাই। ওকে, কিন্তু বাবা আমি কি বলছি যে নিচ থেকে উপরের দিকে আসলে কি বাড়ে বাবা? ল্যামডা বাড়ে। তাহলে এই দৃশ্যমান আলোর থেকেও আরো একটা বড় আছে, সেটা কি? এবি। এবিতে কি ভাই? অবলোহিত রশ্মি, অবলোহিত, অবলোহিত। এই যে বারবার তোমাদেরকে বললাম যে ভাই ইংরেজি ফরম্যাট মনে রাখতে হবে, ইংরেজি ফরম্যাট মনে রাখতে হবে, ইংরেজি ফরম্যাট কিন্তু পরীক্ষায় আসে, দেখছেন এখনই আসছে। এটা কোন সালের প্রশ্ন?
একদম গরম গরম প্রশ্ন, কুমিল্লা বোর্ড 24-এ। দেখো তাহলে এবি থেকে আমরা অবলোহিত, এটার ইংরেজি কি? ইনফ্রারেড বা আইআর রশ্মি, ইনফ্রারেড বা আইআর রশ্মি। তাহলে যে ভন্ডের দলেরা লাল বলছো, যে ভন্ডের দলেরা লাল বলছো, ঠিক আছে, তাহলে তোমাদেরকে কি করা উচিত বলো? এখনই গল্প দিয়ে দিয়ে তোমাদেরকে শিখাইছি, তোমরা যদি শিখানোর পরেও ভুল করো তাহলে তো ভাইয়া খুব কষ্ট পাবো, যে এত সহজ করে তোমাদেরকে শিখাচ্ছি। দেখো আমরা একটা ক্লাস নেওয়ার আগে তোমাদের জন্য নিজে আগে পড়াশোনা করি, যে তোমাদের আর কত সহজভাবে তোমাদের কাছে উপস্থাপন করা যায়, কারণ তোমরা ছোট মানুষ। দেখা যাবে যে আমি তোমাদের কাছে এই বিষয়টা যত সহজ করতে পারবো তত তোমরা মজা পাবা ক্লাসে। ওকে, সো দেখো তাহলে মানে এই দৃশ্যমানের আগে কে আছে? এই এবি আছে, তার মানে অবলোহিত। অবলোহিতর ইংরেজি কি? ইনফ্রারেড, ইনফ্রারেড বা আইআর রশ্মি। দ্যাট মিন্স এইখানে আমাদের ক নাম্বার হবে ভাইয়া রাইট আনসার, বুঝছো? ক নাম্বার হবে, ক নাম্বার, ক নাম্বার। সবার কনফিউশন ক্লিয়ার? সবার কনফিউশন ক্লিয়ার বলো? সবার কনফিউশন ক্লিয়ার? তার মানে এইখান থেকে যেটাই প্রশ্ন আসুক না কেন একটা মাত্র লাইন দিয়ে আমরা মনে রাখতে পারবো, বেইমান এবি ডিভিলিয়ার্স এক্স এর গ্রামে যায়। মনে রাখবা, উপর থেকে নিচের দিকে গেলে তরঙ্গ দৈর্ঘ্য বাড়ে, নিচ থেকে উপরের দিকে আমাদের হচ্ছে আমাদের নিচ থেকে উপরের দিকে গেলে তরঙ্গ দৈর্ঘ্য বাড়ে, আবার উপর থেকে নিচের দিকে গেলে শক্তি বা কম্পাঙ্ক বাড়ে। ওকে, বুঝছো ভাইয়া? বুঝছো? সবাই কি ক্লিয়ার? আমাকে একটু জানাও, সবাই আমাকে জানাও। ওরে তোমরা তো অনেক চালাক, তোমরা আমাকে ভন্ডর বড় ভাই বানাই দিছো, তাই না? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে চলো, তোমাদেরকে ডিল করা খুবই টাফ, ঠিক আছে? তোমরা আমারে সহ ভন্ড বানাই দিছো, এটা কোনো কথা? তাহলে চলো নেক্সটে যাই। এইটা পারতে হবে, এটা না পারলে খবর আছে, এটা পারতেই হবে, এটা পারতেই হবে। দেখো দেখো, কোন রং এর তরঙ্গ দৈর্ঘ্য সব থেকে কম? কোন রঙের তরঙ্গ দৈর্ঘ্য সব থেকে কম? বলো তো দেখি, কোন রঙের তরঙ্গ দৈর্ঘ্য সব থেকে কম? এইটা, ওই যে দেখো এইখানে যত বর্ণ আছে সবগুলাই আমার দৃশ্যমান আলোর মধ্যে পড়তেছে, সবগুলাই দৃশ্যমান। তার মানে খালি দৃশ্যমান নিয়ে কথাবার্তা বললে বা খালি দৃশ্যমান নিয়ে চিন্তা ভাবনা করলে আমরা কিন্তু অ্যান্সার পেয়ে যাব। এইখানে আর কিছু দরকার নেই, কারণ সবগুলাই দৃশ্যমানের আন্ডারে পড়তেছে। তার মানে বেইমান এবি ডিভিলিয়ার্স এখানে লাগতেছে না। তাহলে এখানে লাগবে কি? বেনি আসহ কলা। তাহলে আমরা এটাকে শর্টকাটে মনে রাখার জন্য ওই যে হাতের মাইর খাওয়া দিয়ে মনে রাখলাম যে বেতের আঘাত করলে আমাদের কি হয়? বেতের আঘাত করলে আমাদের হাত লাল হয়ে যায়। তার মানে বেগ এবং তরঙ্গ দৈর্ঘ্য কার বেশি? লাল আলোর বেশি। আমাদের এখানে এসেছে সব থেকে কম, তার মানে বেনি আসহ কলা। তার মানে একদম এই পাশে কে আছে দেখো, সবাই একটু বলো, সবাই একটু বলো ভাইয়া, সবাই একটু বলো। তাহলে বেনি আসহ কলা, প্রথমটাই তো বেগুনি, তাহলে বেগুনিটাই তো সব থেকে কম। ঠিক আছে, দেখো বেনি আসহ কলা, এই লাল আলোর সব থেকে তরঙ্গ দৈর্ঘ্য বেশি, কারণ এই দিকে যত যাবে তত তরঙ্গ দৈর্ঘ্য বাড়ে। তাহলে এইখানে এই কর্নারে যে আছে সব থেকে কম তারই, তাহলে এই কর্নারে কে আছে? বেনি, বেনি, বে থেকে আমরা বেগুনি, এটাই রাইট আনসার। তার মানে ক নাম্বারটা রাইট আনসার, বুঝছো? ক নাম্বারটা রাইট আনসার। সবার ক্লিয়ার ভাইয়া? সবার ক্লিয়ার? তাহলে আমাদের কি থাকতেছে? ক নাম্বারটা রাইট আনসার। সবাই কি ক্লিয়ারলি বুঝতে পারছেন? সবাই কি ক্লিয়ারলি বুঝতে পারছেন? বুঝতে পারছো ভাইয়া? এই তো সাবাস, মোটামুটি সবাই পারতেছো। ওকে, ধন্যবাদ। তাহলে চলো এখন আমরা আস্তে আস্তে সামনের দিকে আগাবো। ওকে, তাহলে দেখো এই প্রশ্নটা মোটামুটি অনেক সহজ, কিন্তু একটু খেয়াল যদি তুমি না করো তাহলে কিন্তু তোমার কাছে একটু কঠিন হয়ে যাবে। সো এখানে আমাদের একটা ডায়াগ্রাম দেওয়া আছে, আপাতন কোণ, প্রতিফলন কোণ, আপাতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি দেওয়া আছে। তাহলে তোমাকে এখানে বের করতে বলছে যে ভাইয়া চিত্রটিতে প্রতিফলন কোণের মান কত? চিত্রটিতে প্রতিফলন কোণের মান কত? চিত্রটিতে প্রতিফলন কোণের মান কত? ওকে, তো সবাই একটু আমাকে বলো, সবাই একটু আমাকে বলো, এটার উত্তর করো দেখি সবাই কে কে পারো। এই যে সবাই খুব সুন্দর মতো অ্যান্সার করে ফেলছো, সবাই খুব সুন্দর মতো অ্যান্সার করে ফেলছো। যে ভাইয়া ক নাম্বার? হ্যাঁ আব্বু, আমি ক্লাস নিচ্ছি, ক্লাসটা শেষ করে ফোন দিচ্ছি। সো দেখো দেখো প্রতিফলন কোণ এটা কত হবে? তাহলে এইটা কিন্তু একদম বেসিক একটা সূত্র, কিন্তু এইখানে একটু ঝামেলা করে রাখছে স্যারেরা। ঠিক আছে, দেখো আমরা আমরা এইখান থেকে একদম বই থেকে বেসিক কি জানি? যে ভাইয়া প্রতিফলন দুইটা সূত্র মেনে চলে। ঠিক আছে, আমরা দ্বিতীয় নাম্বার সূত্রটা কি জানি? দ্বিতীয় সূত্র কি জানি? যে ভাইয়া আপাতন কোণ আর হচ্ছে প্রতিফলন কোণ, এই দুইটা সমান সমান হবে দ্বিতীয় সূত্র থেকে। এটা কি? সেকেন্ড ল। এটা যে সেকেন্ড ল, এইটা থেকেও মাঝে মাঝে প্রশ্ন আসে যে ভাই আপাতন কোণ প্রতিফলন কোণ সমান, এটা কোন সূত্র থেকে আসছে? দ্বিতীয় সূত্র থেকে আসছে। কোন সূত্র? দ্বিতীয় সূত্র, দ্বিতীয়। ওকে, মনে রাখবা।
আর প্রথম সূত্রটা কি, যে আপাতন কোণ প্রতিফলন কোণ, আপাতন কোণ এবং প্রতিফলন কোণ এরা একই সমতলে থাকবে, এরা একই সমতলে থাকবে, এটা হচ্ছে প্রথম। ঠিক আছে, আচ্ছা এখন এই আপাতন কোণ এবং প্রতিফলন, এইখানে একটা নোট লিখে নাও তোমরা, লেখার দরকার নেই, আমি তো তোমাকে দাগানো স্লাইডটা দিয়ে দিব। সো এই দাগানো স্লাইডটা পেতে ক্লাসটা শেয়ার করতে হবে, যারা ক্লাসটা শেয়ার করবা তারাই শুধু দাগানো স্লাইড পাবা, ওকে? যাদের এই স্লাইড প্রয়োজন, পিডিএফটা প্রয়োজন, তারা ক্লাসটা শেয়ার করে পেজে ইনবক্স করবা ক্লাস শেষে, আমি সবাইকে পিডিএফ দিয়ে দিব, ওকে? দেখো এই আপাতন কোণ এবং প্রতিফলন কোণ অলওয়েজ তোমার কি হবে, অভিলম্ব থেকে কাউন্ট করবা, অলওয়েজ অভিলম্ব, অভিলম্ব থেকে, অভিলম্ব থেকে কাউন্ট করব, অভিলম্ব থেকে কাউন্ট করব। তাহলে দেখো এইখানে আমাদের অভিলম্ব কোনটা, এই যে ভাইয়া এটা অভিলম্ব কোনটা, এটা। তাহলে তোমাকে কোনটা সবসময় দেখো, আমরা যখন নর্মাল কোণ মাপি, যখন নর্মাল কোণ মাপি তখন সবসময় ভূমি থেকে কাউন্ট করি না, যে ভাইয়া এইখান থেকে আমাকে কাউন্ট শুরু করতে হবে, এই ভূমি থেকে আমরা মাপা শুরু করি। আর তোমার এইখানে আমাকে কি করতে হবে, অভিলম্ব থেকে মাপা শুরু করতে হবে। তাহলে দেখো এই কোণটা না, কিন্তু এই কোণটা না, আমাকে এই যে এই কোণটা, এটা যেহেতু আপতিত রশ্মি, এটা যেহেতু আপতিত রশ্মি, তাহলে আমার অভিলম্বের সাথে যতটুকু কোণ উৎপন্ন করবে সেটাই হচ্ছে আই এর মান, মানে আপতন কোণের মান। আর প্রতিফলন, আপতন কোণ এবং প্রতিফলন কোণ যেহেতু সমান, তার এইটা, এইটা কি ভাইয়া, এতটুকু হচ্ছে আমাদের আর, এতটুকু কিন্তু আর, এইটা কিন্তু ভুল, এটা কিন্তু আর না বাবা। দেখো সবসময় কার সঙ্গে, অলওয়েজ অভিলম্বর সাথে আমরা তুলনা করব। তাহলে দেখো এইখানে দেওয়া আছে এইটা 30 ডিগ্রি, এটা কি আপতন কোণ না, এইটা আপতন কোণ না, তাহলে এটা কত, দেখো পুরোটা 90, তাহলে 60। তাহলে যদি আপতন কোণ 60 হয়, তাহলে প্রতিফলন আমাদের কোণ কত হবে, এটাও 60 ডিগ্রি। তাহলে যারা ক নাম্বার দিয়েছেন তারা একদম কি শুভ অঙ্করের ফাঁকিতে পা দিয়েছো। সো আমাদের অ্যান্সার কত হবে, আমাদের গ নাম্বারটা রাইট অ্যান্সার হবে, ওকে? সো দেখো খুব সিম্পল একটা প্রশ্ন, জাস্ট একটু ঘুরাই দিছে, খুব সিম্পল একটা প্রশ্ন, জাস্ট একটু ঘুরাই দিছে। তাহলে আপতন কোণ প্রতিফলন কোণ সমান, বাট এইখানে আপতন কোণ এবং প্রতিফলন কোণ কার সাপেক্ষে আমরা নির্ণয় করব, সব সময় মনে রাখবো যে ভাইয়া অভিলম্বর সাথে নিতে হবে। আমাকে কোথায় নিতে হবে, অভিলম্ব থেকে নিতে হবে। কোথায় নিতে হবে ভাইয়া, অভিলম্ব থেকে নিতে হবে। এই তো ম্যাক্সিমাম সবাই ঠিক করছো, সবাইকে ধন্যবাদ, ওকে? ম্যাক্সিমাম সবাই ঠিক করছো, সবাই ধন্যবাদ। তাহলে চলো নেক্সটে যাই। দেখো এই যে পরের কোশ্চেনটা দেখো, সিলভারিং করা হয়ে থাকে গোলীয় দর্পণের উভয় পৃষ্ঠে, উত্তল দর্পণের অবতল অংশে, অবতল দর্পণের অবতল অংশে, অপসারী দর্পণের উত্তল অংশে। এটা একদম সহজ একটা প্রশ্ন, এটা একদম সহজ একটা প্রশ্ন। আমাকে একটু বলো দেখি, এটা একদম সহজ একটা প্রশ্ন, এটা একটু বলো দেখি। আচ্ছা ভাইয়া আইডিতে শেয়ার করবো নাকি মেসেঞ্জার, ইচ্ছা ইচ্ছা, ঠিক আছে? আমরা তোমাকে শেয়ার করতে বলি কেন, যেহেতু আমরা তোমাদের জন্য এই ক্লাসটা ফ্রিতে দিচ্ছি, যাতে করে ম্যাক্সিমাম স্টুডেন্টের কাছে পৌঁছায় যায়। সো ম্যাক্সিমাম স্টুডেন্টের কাছে পৌঁছাইতে তোমার এই ছোট্ট শেয়ার অনেক বিরাট একটা ভূমিকা পালন করে, ওকে? এই জন্য তোমাদেরকে শেয়ার করা বলা হয়। সো তুমি নিজ প্রোফাইলে শেয়ার করতে পারো, মেসেঞ্জার গ্রুপে 2 জায়গায়, 3 জায়গায়, 10 জায়গায়, 20 জায়গায়, যত জায়গায় খুশি শেয়ার করো, যাতে করে তুমি যে একটু হলেও উপকৃত হচ্ছ, বাকি সবাই যাতে উপকৃত হয়, সবাই যাতে ভালো একটা রেজাল্ট করতে পারে, ওকে? আচ্ছা সবাই বলো, সবাই বলো, এটা কি হবে রে, এটা কি হবে বলো তো দেখি ভাইয়ারা, এটা কি হবে, এটা কি হবে বলো। দেখো এটা কি হবে বলো, সবাই দ্রুত দ্রুত। দেখো নর্মালি এখানে সবগুলাই দর্পণ 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 কয় ধরনের বলো দেখি, আমরা একটু দর্পণ নিয়ে পড়ালেখা করি, আমরা একটু দর্পণ নিয়ে পড়ালেখা করি, ঠিক আছে? দর্পণ হয় 2 ধরনের, একটা হচ্ছে সমতল দর্পণ, একটা হচ্ছে গোলীয় দর্পণ। সমতল আর একটা হচ্ছে গোলীয়, আর একটা হচ্ছে গোলীয়, ঠিক আছে? সমতল দর্পণটা এই যে এরকম, ঠিক আছে? আর গোলীয় দর্পণ, গোলীয় দর্পণ আবার 2 ধরনের, উত্তল আর অবতল, উত্তল আর হচ্ছে অবতল, অবতল। তাহলে অলওয়েজ মনে রাখবা যে ভাইয়া উত্তল দর্পণটা একে অপরের বিপরীত। উত্তল দর্পণে অবতল পাশে পাড়া লাগানো থাকবে বা সিলভারিং করা থাকবে, উত্তলের অবতল পাশে। আর অবতলের, আমাদের অবতলের যদি আমরা বলি যে ভাই অবতলের, অবতল দর্পণ, তাহলে অবতল দর্পণের উত্তল পাশে পাড়া লাগানো থাকবে, উত্তল পাশে পাড়া লাগানো থাকবে, বুঝছো? তাহলে আমি যদি একটু সুন্দর মতো বলি যে ভাইয়া অবতলের উত্তল পাশে পাড়া থাকবে, উত্তলে পাড়া, উত্তলে পাড়া বা সিলভারিং করা থাকবে। আর উত্তলের এটার উল্টা অবতলে পাড়া থাকবে, অবতলে পাড়া লাগানো থাকবে বা সিলভারিং করা থাকবে। তাহলে দেখো তো আমরা এই কোশ্চেনের উত্তরটা পারি কিনা। দেখো গোলীয় দর্পণের উভয় পাশে জীবনও না,
উত্তল দর্পণের অবতল অংশে, দ্যাট ইজ রাইট অ্যান্সার, উত্তল দর্পণের অবতল পাশে। তাহলে আমাদের কি হচ্ছে ভাইয়া, উত্তল দর্পণের অবতল পাশে। কি হচ্ছে ভাইয়া, উত্তল দর্পণের অবতল পাশে। সবাই কি ক্লিয়ার ভাইয়া, বলো তো দেখি, সবার ক্লিয়ার ম্যান শ্যাম্পু হয়ে গেছে কিনা? সবার ক্লিয়ার ম্যান শ্যাম্পু হয়ে গেছে কিনা? তাহলে দর্পণ নিয়ে আমরা একদম খুব সুন্দরভাবে বিস্তারিত পড়ালেখা করছি। ওকে, দর্পণ নিয়ে আমরা খুব সুন্দরভাবে বিস্তারিত পড়ালেখা করছি, ঠিক আছে? সবসময় মনে রাখবে একটা অপরটার বিপরীত। উত্তল হইলে অবতল পাশে পাড়া লাগানো থাকবে, আবার অবতল হইলে উত্তল পাশে পাড়া লাগানো থাকবে বা সিলভারিং করা থাকবে। বুঝতে পারছি? বুঝাইতে পারছি ভাইয়া? বুঝাইতে পারছি? তাহলে চলো আমরা নেক্সটে চলে যাব। আমরা কি করবো ভাইয়া, নেক্সট এ চলে যাব, ঠিক আছে? নেক্সটে চলে যাব, নেক্সটে চলে যাব। দেখো নেক্সটে যাই আমরা। দেখো নেক্সট প্রশ্নটা কি বলছে, যে ভাইয়া কোনো একটি দর্পণের সামনে, কি বলছে, যে কোনো একটি দর্পণের সামনে রাখা বস্তুর প্রতিবিম্ব যদি বস্তুর সমান আকার হয় তবে দর্পণটি কি? দেখো কোনো দর্পণের সামনে রাখা বস্তুর প্রতিবিম্ব, বস্তুর প্রতিবিম্বটা যদি বস্তুর সমান হয়, বস্তুর প্রতিবিম্ব যদি বস্তুর সমান হয় তাহলে কি হবে? সবাই একটু চেষ্টা করে দেখি ভাইয়া, বস্তুর প্রতিবিম্ব যদি আলটিমেটলি বস্তুর সমান হয়ে যায় তখন কি হবে? বস্তুর প্রতিবিম্ব বস্তুর সমান হইলে কি হয়? এটা কি হয় বলো? এটা এটা কি হবে কখন? এটা নর্মালি ওই যে আয়নার ক্ষেত্রে ঘটে, ঠিক আছে? আয়নার ক্ষেত্রে ঘটে। তাহলে আমাদের কি সমতল দর্পণ, সেটা সেটা কি ভাইয়া? সেই দর্পণটি সমতল দর্পণ, ঠিক আছে? সমতল দর্পণ, এটা মনে রাখবা। সাধারণত আয়না কিংবা দর্পণের প্রতিবিম্ব, সাধারণত আমরা যেটা আয়না ব্যবহার করি, আয়না বা দর্পণের প্রতিবিম্ব, দর্পণের প্রতিবিম্ব। সো এটার কেমন প্রতিবিম্ব হয় আমি তোমাকে যদি স্পেসিফিকভাবে নোট করে দেই, দেখো আমরা এটার পাবো হচ্ছে অবাস্তব প্রতিবিম্ব পাবো, অবাস্তব। আর অলওয়েজ অবাস্তব মানেই কি ভাইয়া, সোজা না উল্টা? অবাস্তব মানেই কিন্তু সোজা, অবাস্তব মানেই হচ্ছে সোজা, সোজা পাবো। অবাস্তব মানেই সোজা, যখন অবাস্তব দেখা মাত্রই সোজা দাগাই দিবা, বাস্তব মানেই উল্টা। ওকে, আবার সমান দৈর্ঘ্যের, এটার কি ভাইয়া সমান দৈর্ঘ্যের হবে, সমান দৈর্ঘ্যের হবে, সমান দৈর্ঘ্যের, সমান দৈর্ঘ্যের, সমান দৈর্ঘ্যের হবে। এবং তার পাশাপাশি বিবর্ধন, এখন আমরা এই টপিকটা পড়ি নাই, পড়বো সামনে। বিবর্ধনের মান, এই বিবর্ধনের মান অলওয়েজ 1 হবে, বিবর্ধনের মান মান অলওয়েজ 1 হবে। ওকে, সো এই ছোট্ট কনসেপ্টটা মনে রাখবা যে সমান কখন হবে, সমান কখন হবে, যেটা হচ্ছে আমাদের সমতল দর্পণের বেলায়। ওকে, আচ্ছা তাহলে চলো নেক্সটে যাই আমরা। দেখো নেক্সটে এই যে এটাও সমতল দর্পণের আলটিমেটলি খুব সুন্দর একটা বেসিক থেকে প্রশ্ন আসছে, খুবই সুন্দর একটা বেসিক থেকে প্রশ্ন আসছে। দেখি পারো কিনা তোমরা, যে নিচের কোনটির ফোকাস দূরত্ব অসীমে হবে? নিচের কোনটির ফোকাস দূরত্ব অসীম? নিচের কোনটির ফোকাস দূরত্ব অসীমে হবে বলো দেখি? ফোকাস দূরত্ব অসীমে হবে কোথায়? ফোকাস দূরত্ব অসীমে হবে কার? দেখো এটা কি ভাইয়া, এটা হচ্ছে দ্বিউত্তল, এটা হচ্ছে দ্বি অবতল, এটা হচ্ছে সমতল, এটা হচ্ছে অবতল দর্পণ। দেখো এটা দুইটাই উত্তল আর এটা দুইটাই অবতল, আর এটার উত্তল পাশে পাড়া লাগানো আছে, দ্যাট মিনস অবতল, আর এটা কি দেখেই আমরা বুঝতেছি সমতল। তাহলে এটা কি হবে বলো দেখি? এটা কি হবে সবাই বলো দেখি? 7 নাম্বারটা কি হবে, যে কোনটার ফোকাস দূরত্ব অসীমে হবে? এটা একদম ডিরেক্ট মনে রাখবা, ফোকাস দূরত্ব অসীমে হবে কোনটা দর্পণ? কোনটা? দেখো আমাদের সমতল, সমতল দর্পণের ফোকাস দূরত্ব অসীমে হয়। ওকে, আমাদের কি হবে? সি নাম্বারটাই তো, অনেকেই পেরে যাচ্ছ, সাবাস। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, একদম দিনাজপুর বোর্ডে 24 সালে আসছে। তাহলে ফোকাস দূরত্ব অসীমে কোনটার? ফোকাস দূরত্ব অসীমে কোনটার? সমতল দর্পণ। ফোকাস দূরত্ব অসীমে কোনটার ভাইয়া? সমতল দর্পণ। ফোকাস দূরত্ব অসীমে কোনটার? সমতল দর্পণ। এটা একটু মনে রাখতে হবে, বুঝতে পারছেন? আচ্ছা তাহলে চলো আমরা সামনের দিকে যাব। সো একটি উত্তল দর্পণের বক্রতার ব্যাসার্ধ, এটা অনেক সুন্দর একটা সহজ একটা প্রশ্ন, দেখি পারো কিনা। আস্তে আস্তে আমরা একটু কঠিনে যাব। তোমরা সব থেকে কোনটাতে প্যারা খাও, আজকে ওইটাই সব থেকে সহজভাবে তোমাকে পড়াই দিব, ঠিক আছে? যে অবতল দর্পণের বেলায় আলটিমেটলি আমরা কি জানি, যে ভাইয়া আমাদের প্রকৃতি, অবস্থান, কোনটা সোজা হবে, কোনটা উল্টা হবে, কোনটা বিবর্ধিত হবে, কোনটার অবস্থান কোথায় হবে, এইটা তোমরা প্যারা খাও না। আজকে একদম খুব সুন্দর একটা মেথড শিখাই দিব, যতই ঘুরে পেঁচায় প্রশ্ন আসুক না কেন, ওই একটা মেথড দিয়ে সকল প্রশ্নের উত্তর করতে পারবো। ওকে, সো দেখো আগে আমরা আস্তে আস্তে যাই, ঠিক আছে? সব টপিকেই আমরা টাচ করব, সব টপিকেই সব সুন্দরভাবে পড়াই দিব। ওকে, একবারে লাভ দিয়ে যাওয়া যাবে না, আমরা সবগুলো টপিকই এক এক করে পড়বো। সো দেখো কি বলছে,
যে ভাই একটি উত্তল দর্পণের বক্রতার ব্যাসার্ধ, একটি উত্তল দর্পণের বক্রতার ব্যাসার্ধ দেওয়া আছে 10 সেন্টিমিটার হলে ফোকাস দূরত্ব। এখন ফোকাস বক্রতা এগুলো আসলে কি, ফোকাস বক্রতা এগুলো আসলে কি, চলো তোমাদেরকে আগে এই জিনিসটা একটু সুন্দরভাবে শিখাই দেই আমি, যে ভাইয়া ফোকাস বক্রতা এগুলো আসলে কি, ফোকাস বক্রতা এগুলো আসলে কি, এই জিনিসগুলো আগে সুন্দর মতো তোমাদেরকে ক্লিয়ার করতে হবে। ওকে, সো আমি আশা রাখি তোমরা সবাই জানো, কিন্তু তারপরেও আমি তোমাদেরকে একটু দেখাই দিব। ওকে, সো আমি একটা স্লাইড এইখানে নিয়ে আসি, তাহলে তোমাদের বুঝাইতে সুবিধা হবে। হয়ে গেল? ওকে ওকে, আচ্ছা দেখো, সো আমরা এইখানে যদি একটা অবতল দর্পণ নেই, সো ধরো আমরা এরকমটা নিলাম, সো উত্তল পাশে পাড়া লাগাই দিলাম বা সিলভারিং করলাম, এইটার মধ্যবিন্দুকে আমরা কি বলি, মেরু বা পোল, মেরু বা পোল, আর এইটা দিয়ে যেটা যাবে সেটাকে আমরা প্রধান অক্ষ বলি। ওকে, তাহলে এই পয়েন্টটার নাম কি, মেরু, মেরু, আর এই পয়েন্টটার নাম কি, মেরুর মধ্য দিয়ে যেটা গেল সেটা হচ্ছে প্রধান অক্ষ, প্রধান অক্ষ। সবাই একটু, আমি জানি তোমরা সবাই এগুলো জানো, তবুও একটু কনফিউশন ক্লিয়ার করার জন্য সবার উদ্দেশ্যে আমি একটু দেখাই দিই, ঠিক আছে? তাহলে দেখো এটা কি ভাই, এটা সার্টেন একটা কি, দেখো আমি তোমাকে একটু দেখাই, এটা কি, এটা একটা গোলকের অংশ না, এটা একটা গোলকের অংশ না, যদি আমরা একটা গোলক অঙ্কন করি, দেখো এটা একটা গোলকের অংশ না, এটা একটা গোলকের এই অল্প একটু অংশ কাইটা নিছি না আমরা, একটা গোলকের অংশ তো, তাই না? তাহলে একটা গোলক, গোলকের কি থাকে, একটা ব্যাসার্ধ থাকবে, তাই না? তাহলে এই গোলকের একটা কি থাকবে ভাইয়া, এই গোলকের একটা ব্যাসার্ধ থাকবে। তাহলে আমি গোলকটা ডিলিট করে দিই। ওকে, দেখো এটা কিন্তু গোলক থেকে আমরা কাইটা নিছি। তাহলে ধরো এই গোলকের এইখানে এইটা হচ্ছে ব্যাসার্ধ ছিল, এই গোলকের এইটা ব্যাসার্ধ ছিল। ওকে, তাহলে এটা ছিল ব্যাসার্ধ। ওকে, আচ্ছা ব্যাসার্ধটা একটু দূরে লিখি তাহলে সুবিধা হবে। ওকে, তাহলে দেখো এইটাকে আমরা কি কি লিখতে পারবো, দেখো এটা কেন্দ্র থেকে এইটা, এইখানে থাকবে হচ্ছে ফোকাস, এটাকে থাকবে আমরা বক্রতার কেন্দ্র, ঠিক আছে? তাহলে দেখো এই সিটা কি, সিটা আমরা পাবো হচ্ছে বক্রতার কেন্দ্র, বক্রতার, বক্রতার কেন্দ্র, বক্রতার কেন্দ্র। ওকে, আর এটা হচ্ছে ফোকাস দূরত্ব, এটাকে বলবো আমরা ফোকাস, এটাকে বলবো আমরা ফোকাস। ওকে, সো আমাদের, আর এই যে এই এতটুকুকে আমরা বলবো বক্রতার ব্যাসার্ধ, দ্যাট মিনস ছোট হাতের আর। এটা কি পাইলাম আমরা, বক্রতার ব্যাসার্ধ, বক্রতার ব্যাসার্ধ, বক্রতার ব্যাসার্ধ। ওকে, বক্রতার ব্যাসার্ধ। তাহলে এইখান থেকে আমরা একটা সূত্র সবাই জানি, একটা সূত্র কি, সব থেকে মহা ইম্পর্টেন্ট যেই সূত্রটা, যেটা পরীক্ষায় সব সময় বেশি আসে, সেই সূত্রটা কি জানি আমরা, যে ভাইয়া 1 ডিভাইডেড বাই ইউ প্লাস 1 ডিভাইডেড বাই ভি ইকুয়ালস টু 1 ডিভাইডেড বাই এফ, এই সূত্রটা জানি। এখন ইউ ভি এফ, এফ তো জানলাম, ইউভিটা কি আসলে, এফ তো জানলাম, ইউভিটা কি আসলে, এইটাই তো জানার বিষয়, তাই না? তাহলে দেখো মেরু থেকে, মেরু থেকে বস্তুর দূরত্ব, মেরু থেকে বস্তুর দূরত্বটাই হচ্ছে ইউ, মেরু থেকে, মেরু থেকে বস্তুর দূরত্ব, মেরু থেকে বস্তুর দূরত্ব, মেরু থেকে বস্তুর দূরত্বটাই হচ্ছে আমাদের কি ভাইয়া, ইউ, মানে লক্ষ্য বস্তুর দূরত্ব। দ্যাট মিনস আমরা সেটাকে ইউ দ্বারা প্রকাশ করি। আবার মেরু থেকে বিম্বের দূরত্ব, মেরু থেকে বিম্বের দূরত্ব, মেরু থেকে বিম্বের দূরত্বকে আমরা ভি দ্বারা প্রকাশ করি, ঠিক আছে? বিম্বের দূরত্ব, মেরু থেকে বিম্বের দূরত্বকে আমরা কি দ্বারা প্রকাশ করি ভাইয়া, ভি দ্বারা প্রকাশ করি। তাহলে মেরু থেকে প্রধান ফোকাসের দূরত্ব, মেরু থেকে প্রধান ফোকাসের দূরত্ব, মেরু থেকে প্রধান ফোকাসের দূরত্ব, প্রধান ফোকাসের দূরত্ব, এটাকে আমরা ফোকাস দূরত্ব বলি, দ্যাট মিনস ছোট হাতের এফ, ঠিক আছে? এটাকে আমরা কি বলি, আমরা প্রধান ফোকাস বলি। ওকে, আবার মেরু থেকে বক্রতার কেন্দ্র পর্যন্ত যে দূরত্ব, মেরু থেকে বক্রতার কেন্দ্র পর্যন্ত যে দূরত্বটাকে, সেটাকেই বলতেছি। দেখো মেরু থেকে বক্রতার কেন্দ্র, বক্রতার কেন্দ্র, বক্রতার কেন্দ্রের দূরত্ব, এটাকে আমরা বলি বক্রতার কেন্দ্র, এটাকে আমরা বলি ছোট হাতের আর, বক্রতার কেন্দ্রের ব্যাসার্ধ, দ্যাট মিনস আমাদের বক্রতার ব্যাসার্ধ, বক্রতার ব্যাসার্ধ। সবাই কি বুঝছো, ইউ কি, ভি কি, এফ কি, এই চিত্রটা সবাই বুঝছো কিনা, ক্লিয়ার কিনা আমাকে একটু বলো। এই চিত্রটা সবাই বুঝছো কিনা, 100% ক্লিয়ার কিনা, সবাই আমাকে একটু বলো যে ভাই এই চিত্রটা আমরা ক্লিয়ারলি বুঝছি। ওকে,
সবাই আমাকে বলো যে এটা ক্লিয়ারলি বুঝছে কিনা, সবাই এটা আমাকে একটু বলো যে ভাই এটা ক্লিয়ারলি বুঝছে কিনা, তারপরে আমি সামনের দিকে যাব, সবাই একটু বলো, সবাই একটু আমাকে বলো। সো এইখানে আরও একটা সূত্র তোমাকে মনে রাখতে হবে, সেটা হচ্ছে এফ ইকুয়াল টু আর ডিভাইডেড বাই টু, মানে ফোকাস আমরা বের করতে পারবো বক্রতার আমাদের ব্যাসার্ধ ডিভাইডেড বাই টু। এটা অনেক গুরুত্বপূর্ণ একটা সূত্র, কিন্তু এই সূত্রের একটা লিমিটেশন আছে। এই লিমিটেশন বলতে পারবা যে ভাই এই সূত্রের লিমিটেশন কি? এই সূত্রটা সব জায়গায় প্রযোজ্য হলে লেন্সের জায়গায় প্রযোজ্য হবে না, লেন্সের জায়গায় লেন্সে প্রযোজ্য নয়, প্রযোজ্য নয়। কিন্তু কিন্তু আমরা যে এই সূত্রটা পাইলাম, দেখো আমাদের 1 ডিভাইডেড বাই ইউ প্লাস 1 ডিভাইডেড বাই ভি ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই এফ। এইটা সমতল উত্তল অবতল লেন্স দর্পণ সব জায়গায়, সমতল উত্তল অবতল লেন্স দর্পণ সব জায়গায় এটা ব্যবহার করা যাবে। ওকে, এটার লিমিটেশন নাই, কিন্তু এইটা শুধুমাত্র কিসের ক্ষেত্রে? আমাদের দর্পণ, দ্যাট মিন্স লেন্সে কিন্তু আসবে না, লেন্সে এটা প্রযোজ্য হবে না। ওকে, বুঝতে পারছি? সবাই আমাকে একটু বলো ক্লিয়ার কিনা, ঠিক আছে? সবাই আমাকে একটু বলো ক্লিয়ার কিনা। এখন এইখান থেকে যতই প্রশ্ন ঘুরায় পেঁচে আসুক না কেন পারবো। আমরা একদম পরিচিতি পর্বটা খুব সুন্দর মতো ক্লিয়ার আউট করছি, একদম পরিচিতি পর্বটা ভাইয়া খুব সুন্দর মতো ক্লিয়ার আউট করছি। ওকে, আচ্ছা, তাহলে এখন তোমরা নিজেরাই একটু উত্তর করো দেখি। দেখো এখানে কি বলছে, উত্তল দর্পণ, এটা কিন্তু লেন্স না, সবার আগে খেয়াল করো। আমরা লেন্সের বেলায় কিন্তু ফোকাসের ওই সূত্রটা ব্যবহার করতে পারবো না, ঠিক আছে, এফ ইকুয়াল টু আর বাই টু, বাট দর্পণে ব্যবহার করতে পারবো। দেখো আমাদের বক্রতার ব্যাসার্ধ দেওয়া আছে 10 সেন্টিমিটার, দ্যাট মিন্স এটা কার মান? আর এর মান হলে ফোকাস দূরত্ব কত হবে? তার মানে এফ এর মান বের করতে বলছে ভাই। একদম সিম্পল সূত্র যে ভাই আর ডিভাইডেড বাই টু এফ এর মান। দেখো এটা কি সেন্টিমিটারে নিব নাকি মিটারে নিব? দেখো সেন্টিমিটার, এইখানেও চাইছে তোমাকে উত্তর সেন্টিমিটার, এখানেও সেন্টিমিটার আছে। তাহলে দেখো আমরা কি করব ভাইয়া, আমরা হচ্ছে এখানে 10 ডিভাইডেড বাই 2 করে দিব, তার মানে পজিটিভ 5। কিন্তু পজিটিভ 5 হবে না, আমাদের নেগেটিভ 5 হবে। এখন নেগেটিভ 5 কেন, এটা আমি তোমাদেরকে বিস্তারিত একটু বলবো, ঠিক আছে? উত্তল দর্পণের বক্রতার ব্যাসার্ধ অলওয়েজ নেগেটিভ হবে, ঠিক আছে? উত্তল দর্পণের, দেখো এই যে এখানে যে উত্তল কথাটা বলা আছে, এই উত্তল দর্পণের, উত্তল এটা কেন হচ্ছে আমি তোমাকে একটু পরে বুঝাবো। উত্তল দর্পণের বক্রতার ব্যাসার্ধ উত্তল দর্পণের বক্রতার ব্যাসার্ধ আমাদের অলওয়েজ কি হবে? নেগেটিভ হবে, অলওয়েজ নেগেটিভ। এখন কে কোথায় নেগেটিভ, কে কোথায় পজিটিভ, এটা আমরা একটু দেখব। সো এখন এটা অনেকেই এই যে খ নাম্বার ভুল করে দাগায় দিতে পারো যদি প্রশ্নে তুমি খেয়াল না করো। দেখো এখানে কিন্তু এই উত্তল লেখাটা কিন্তু তোমাকে খেয়াল রাখতে হবে, তাহলে আমাদের নেগেটিভ 5 আসবে। এখন তোমার প্রশ্ন আসতে পারে যে ভাই কোথায় পজিটিভ বসাবো, কোথায় নেগেটিভ বসাবো, এটা তো আর এক ঝামেলার কাজ, এইটা তো আমি বুঝি না, কোথায় পজিটিভ আর কোথায় নেগেটিভ, তাহলে চলো সেই বিষয়টা তোমাকে এখন আমি ক্লিয়ার করে দিব। তাহলে আরও একটা পেজ নিয়ে আসি এইখান থেকে। সো যাদের সাইন প্রবলেম হয় যে ভাইয়া কোথায় পজিটিভ কোথায় নেগেটিভ এটা তো বুঝতে পারি না, সো তাদের উদ্দেশ্যে এখন আমরা দেখো তোমাদের সাইন প্রবলেমটা দূর করে দিচ্ছি। ওকে, সো চিহ্ন, কোথায় কোন চিহ্ন হবে, কোথায় কোন চিহ্ন হবে, এই জিনিসটা অনেকেরই তোমাদের ঝামেলা হয়, অনেকেরই এটা নির্ণয় করতে ঝামেলা হয়, সেটা আমি তোমাকে একটু দেখাই দিচ্ছি। দেখো সাইন চিহ্ন কোথায় কি হবে, ঠিক আছে? দেখো এইটার জন্য আমরা একটা স্পেশাল টেকনিক শিখবো। দেখো স্পেশাল টেকনিক, একটা লাইন, এটা মনে রাখবা, এটা একদম সহজ, আমি লিখে দেই তোমাকে, নোট করে দিই। দেখো কোনো আলোকরশ্মি একটি তলে আপতিত হলে, কোনো আলোকরশ্মি একটি তলে আপতিত হলে একটি তলে আপতিত হলে কোনো আলোকরশ্মি একটি তলে আপতিত হলে যেদিকে যাওয়া স্বাভাবিক সেই দিকটাই, যেদিকে যাওয়া স্বাভাবিক যেই দিকে যাওয়া স্বাভাবিক সেই দিকটাকেই পজিটিভ ধরবো, সেই দিককেই
কি ধরবো ভাইয়া? পজিটিভ ধরবো, পজিটিভ ধরবো, পজিটিভ ধরবো। ওকে, তাহলে আলোক রশ্মি কোনো এক জায়গায় আপতিত হইলে যেই দিকে যাওয়াটা স্বাভাবিক সেটাকেই আমরা পজিটিভ ধরবো, সেটাকেই আমরা কি করবো ভাইয়া? পজিটিভ ধরবো। ওকে, এখন একটু ভালো মতো মনোযোগ দিয়ে দেখো, এখন একটু ভালো মতো মনোযোগ দিয়ে দেখো। উত্তল দর্পণ অবতল দর্পণ দুইটার ক্ষেত্রেই আমরা দেখব, উত্তল দর্পণ অবতল দর্পণ দুইটার ক্ষেত্রেই আমরা দেখব। ওকে, সো এই জিনিসটা কিন্তু মারাত্মক ইম্পর্টেন্ট, যারা বুঝো না, আমি জানি অনেকেরই এটা সমস্যা। সো আমরা এটা খুব সুন্দর মতো শিখবো। ওকে, তো সবার আগে চলো আমরা অবতল দর্পণ দিয়ে শিখি। অবতল দর্পণে, অবতল দর্পণ, অবতল দর্পণের বেলায় শিখি। ওকে, এই দেখো আমি এমন ভাবে পড়াচ্ছি, এই বেসিকগুলো কিন্তু তোমাদের সিকিউ সমাধানে কাজে লাগবে। ঠিক আছে, এই অধ্যায়ে ধরে ধরে সিকিউ প্রবলেম সমাধান কর তোমরা নিজেই পাওয়া, এটা করে দেওয়ার দরকার নাই আমার। ঠিক আছে, আমি এই যে এখন কিন্তু সিকিউ আলটিমেটলি ব্যাপার স্যাপারগুলো না আমি আস্তে আস্তে আসবো। ঠিক আছে, আজকের ক্লাস করার পরে তোমরা সিকিউ নিজে নিজেই সমাধান করতে পারবা। ওকে, সিকিউ আমাকে ধরে ধরে সমাধান করে দেওয়ার কোনো প্রয়োজনই থাকবে না। সো দেখো, অবতল দর্পণ আমি এখন একটু বেসিক পড়াই দিব তোমাদেরকে। অবতল দর্পণের বেলায় তুমি কি করবে? অবতল দর্পণে কোন পাশে পাড়া লাগানো থাকে? উত্তল পাশে পাড়া লাগানো থাকে বা সিলভারিং করা থাকে। এটা আমরা একটু আগেই জানছি, তাই না? এটা আমরা একটু আগেই জানছি। সো দেখো, এটা যদি পোল বা মেরু হয়, তাহলে দেখো আমরা একটা আপতিত রশ্মি, ধরো এই দিকে একটা আপতিত রশ্মি দিয়ে দিলাম, এইদিকে আমরা একটা আপতিত রশ্মি দিয়ে দিলাম, এইদিকে একটা আপতিত, আচ্ছা এটা কালার বোঝা যাবে না, দেখো এইদিকে একটা আপাতিত রশ্মি দিয়ে দিলাম। তাহলে এই আপাতিত রশ্মিটা বলো দেখি কোন দিকে যাবে? কোন দিকে যাওয়াটা স্বাভাবিক? কোন দিকে যাওয়াটা প্রতিফলিত হবে? কোন দিকে? কোন দিকে যাওয়াটা স্বাভাবিক হবে? কোন দিকে যাওয়াটা স্বাভাবিক হবে? ওকে, তাহলে দেখো আপতিত হয়েছে এইদিকে, যেহেতু এটা অবতল দর্পণ তাহলে কি আমাদের এই দিকে যে কোনো একদিকে চলে যাবে। ঠিক আছে, এই দিকে যাওয়াটা স্বাভাবিক হচ্ছে আমাদের। তাহলে আমাদের অবতল দর্পণের, এই অবতল দর্পণের কেন্দ্র বক্রতার কেন্দ্র বা ব্যাসার্ধ কোথায় থাকে বলো তো দেখি? আমি একটু আগেই তোমাদেরকে পড়ানোর সময় এটা কি বলছিলাম যে একটা গোলকের অংশ। তাহলে এই পুরোটা যদি একটা গোলক হয়, দেখো আমি আবারও তোমাকে চিত্র অঙ্কনটা ভালো মতো দেখাই দিচ্ছি। এই পুরোটা যদি ভাইয়া একটা গোলক হয়, এই পুরোটা যদি একটা গোলক হয়, তাহলে দেখো এইখান থেকে যদি আমরা একটা গোলক অঙ্কন করি, দেখো এটা কি এই গোলকের অংশটা কাইটা নিছি না আমরা? দেখো গোলকের এতটুকু অংশ কাইটা নিছি। তাহলে এই গোলকের কেন্দ্রটা বা ব্যাসার্ধ কোন দিকে হবে? ব্যাসার্ধ তো এইদিকে, তাই না? ব্যাসার্ধ তো এইদিকে হবে, ব্যাসার্ধ তো এইদিকে হবে। তাহলে আমাদের আমাদের এটা কি বক্রতার কেন্দ্র, এইটা কি ফোকাস। তাহলে আমাদের দেখো যেই দিকে যাওয়াটা স্বাভাবিক পড়তেছে সেই দিকে আমরা পজিটিভ ধরি, তার মানে এইটাকে আমরা ধনাত্মক সাইড ধরবো। এটাকে আমরা কি করবো ভাইয়া? ধনাত্মক সাইড ধরবো, ধনাত্মক সাইড। আর এইটাকে কি বলবো? এটাকে আমরা ঋণাত্মক সাইড বলবো, ঋণাত্মক সাইড বলবো। এটাকে কি বলবো ভাইয়া? ঋণাত্মক সাইড। এটা হচ্ছে পজিটিভ সাইড। তাহলে দেখো এখানে কারা কারা পজিটিভ হচ্ছে ভাই? এখানে কিন্তু সবাই পজিটিভ হচ্ছে, কারণ এখানে আমাদের কি আছে? সি আছে, এফ আছে, আর আছে, সবাই সি এফ আর এরা সবাই পজিটিভ, এরা সবাই পজিটিভ, এরা সবাই পজিটিভ। এখন আসো যে ভাইয়া বিম্ব, বিম্ব এইটা কিন্তু মারাত্মক ইম্পর্টেন্ট, এটা কিন্তু মারাত্মক ইম্পর্টেন্ট। এটা কোন কালার দেই রে? এই কালার দেই। দেখো বিম্ব, বিম্বের দূরত্ব কখন পজিটিভ কখন নেগেটিভ এটা ডিপেন্ড করে বাস্তব অবাস্তবের উপরে। ঠিক আছে, সো বিম্বটা যদি এখন কি হয়, ভি এর মানটা যদি আমরা পজিটিভ পাই, এটা ভালো মতো মনে রাখবা, খুবই গুরুত্বপূর্ণ, এটা 3 স্টার দিয়ে দেই। দেখো বিম্বের মান যদি আমরা পজিটিভ পাই, বিম্বের মান যদি আমরা পজিটিভ পাই, দেখো এখান থেকে আমরা যদি বিম্বের মান পজিটিভ পাই, বিম্বের মান যদি পজিটিভ পাই, দ্যাট মিনস ভি যদি পজিটিভ হয়, তাহলে এটা পাবো হচ্ছে বাস্তব প্রতিবিম্ব, বাস্তব, বাস্তব। ঠিক আছে, বাস্তব। আর বিম্বের মান যদি নেগেটিভ চলে আসে, নেগেটিভ চলে আসে, তখন এটা পাবো আমরা অবাস্তব, অবাস্তব। তাহলে যখন তোমাকে বলা থাকবে যে ভাই অবাস্তব বিম্ব গঠন হচ্ছে, তাহলে বিম্বের দূরত্ব পজিটিভ নিবা না নেগেটিভ নিবা? অলওয়েজ তোমাকে নেগেটিভ নিতে হবে, অলওয়েজ তোমাকে নেগেটিভ নিতে হবে। এটা কিন্তু মারাত্মক ইম্পর্টেন্ট, সিকিউ এমসিকিউ দুইটার জন্যই। ঠিক আছে, মারাত্মক 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 ইম্পর্টেন্ট, কখন পজিটিভ কখন নেগেটিভ হচ্ছে। তাহলে দেখো অবতল দর্পণের ব্যাপারটা বুঝছো? অবতল দর্পণে কোথায় কে পজিটিভ কোথায় কে নেগেটিভ, এটা কি বুঝাইতে পারছি আমি? দেখো অবতল দর্পণে, অবতল দর্পণ হোক আর উত্তল দর্পণ হোক, আমরা সাইন কিভাবে ডিফাইন করব? যে ভাই আপতিত হয়েছে দেখে কোন দিকে চলে যাবে সেই স্বাভাবিক দিকটাকে আমরা পজিটিভ দিক ধরবো। তাহলে অবতল দর্পণে এই দিকে হয়েছে আমাদের যে কোনো একদিকে চলে যাবে, তাহলে এই সাইডটা কি ধনাত্মক সাইড। এই ধনাত্মক সাইডের মধ্যে কারা কারা অবস্থান করতেছে? আমাদের কেন্দ্র, দ্যাট মিনস আমাদের বক্রতার কেন্দ্র, ফোকাস, তারপরে বক্রতার ব্যাসার্ধ, সবাই এই সাইডে অবস্থান করতেছে, তাহলে এরা সবাই পজিটিভ। আর বিম্বর বেলায় বিম্ব যদি এই সাইডে হয়, পজিটিভ মান আসে, তাহলে বিম্বটা বাস্তব হবে। আর বিম্ব যদি নেগেটিভ হয়, তাহলে বিম্বটা আমাদের অবাস্তব চলে আসবে। বুঝতে পারছো? সবাই আমাকে একটু বলো যে ভাইয়া এতটুকু ক্লিয়ার কিনা?
এটা কিন্তু মারাত্মক ইম্পর্টেন্ট, এটা মারাত্মক ইম্পর্টেন্ট, ওকে? এটা মারাত্মক ইম্পর্টেন্ট একটা জিনিস। সবাই আমাকে একটু বলো, আমি প্রত্যেকটা মানুষের রেসপন্স দেখতে চাই ক্লাসে। তোমাদের আমি জানি এই অধ্যায়টা অনেকেই একটু ঝামেলা মনে করে, এই এটা কি হচ্ছে না হচ্ছে, কোন দিকে যাবে, কোন দিকে কি হবে, কোনটা পজিটিভ কোনটা নেগেটিভ, ভয় পাও অনেকে। আমি যতটা সম্ভব সহজ করে দেওয়ার চেষ্টা করতেছি তোমাদেরকে। দেখো আমরা কিভাবে ডিফাইন করব যে ভাই অবতল দর্পণে কোথায় সি। এখন তোমরা প্রশ্ন করতে পারো যে ভাই ব্যাসার্ধ বক্রতা এই সাইডে হইল না কেন? ভাই এটাকে আমরা একটা বৃত্তের সঙ্গে তুলনা করবো, তাহলে বৃত্তের, এটা বৃত্তের একটা অংশ কেটে নিছি, ধরো বৃত্তে মানে সরি গোলক, বৃত্ত না গোলক, তাহলে গোলকের একটা অংশ কেটে নিছি, তাহলে গোলকের ব্যাসার্ধটা কোন দিকে হইতো? এই দিকেই তো হইতো, দ্যাটস ওয়াই এটা এই দিকে আসছে। বুঝছো? সবাই কি ক্লিয়ার ভাইয়া? সবাই ক্লিয়ার? কোনো কনফিউশন রাখা যাবে না, কোনো কনফিউশন রাখা যাবে না, সবাইকে ক্লিয়ার হইতে হবে, কোনো কনফিউশন রাখা যাবে না, সবাইকে ক্লিয়ার হইতে হবে, ওকে? আচ্ছা তাহলে চলো আমরা এখন কি শিখলাম যে ভাইয়া অবতল দর্পণ তো শিখে ফেলছি, এখন উত্তল দর্পণ শিখে ফেলবো। উত্তল দর্পণ, উত্তল, ওকে? উত্তল দর্পণ শিখে ফেলবো। তাহলে এখন আমরা উত্তল, উত্তল, উত্তল দর্পণ, ঠিক আছে? উত্তল দর্পণ। সো নর্মালি তোমাদের ক্লাস 10 এর মধ্যে অবতল আর উত্তল দুইটাই আছে, অবতল উত্তল দুইটাই আছে, ঠিক আছে? ওই দ্বি অবতল দ্বি উত্তল এগুলা নিয়ে তেমন কোনো কথাবার্তা তেমন বলা নাই, ওকে? আচ্ছা এই দুইটা বুঝলেই তোমাদের এনাফ। দেখো আমাদের উত্তলটাকে যদি আমরা একটু অঙ্কন করা ট্রাই করি, উত্তল তাহলে কোন পাশে লাগানো থাকবে ভাই? পারা। অবতল পাশে পারা লাগানো থাকবে, অবতল পাশে, অবতল পাশে পারা লাগানো থাকবে, অবতল পাশে পারা লাগানো থাকবে, ওকে? অবতল পাশে পারা লাগানো থাকবে, ঠিক আছে? সো এই চিত্রটাকে আমি আর একটু সহজ করে দিই তোমাদেরকে, এটা তোমাদেরকে বোঝানোর সুবিধার্থে আমি একটু উল্টা করে আর্ট করি, আমি একটু উল্টা করে আর্ট করি, ঠিক আছে? এইটা এইভাবে আর্ট করে দিই। তাহলে উত্তল দর্পণ কোন পাশে পারা লাগানো থাকবে ভাই? অবতল পাশে, অবতল পাশে পারা লাগানো থাকবে। তাহলে এইটা কি, এতটুকু থেকে এতটুকু এই অংশটা কি গোলকের একটা অংশ না? এতটুকু কি ভাই গোলকের একটা অংশ না? দেখো আমি আবারও তোমাকে চিত্র অঙ্কন করে দেখাচ্ছি। তাহলে এই জিনিসটা কি একটা গোলকের অংশ না? দেখো এই যে ধরো এই গোলক থেকে এটা কাইটে নিছি। তাহলে সবাই আমাকে বলো, সবাই আমাকে বলো যে ভাই এটার ব্যাসার্ধ এইখানে হবে নাকি এইখানে হবে? দেখো পারাজ এই সাইডে থাকবে, পারাজ এই সাইডে থাকবে। দেখো এইটার আলটিমেটলি ব্যাসার্ধ কোন সাইডে হবে? এই যে প্রথম সাইড এই সাইডে হবে ব্যাসার্ধ, নাকি এটা দ্বিতীয় সাইড? কোন সাইডে হবে সবাই আমাকে একটু বলো দেখি, কোন সাইডে হবে? কোন সাইডে হবে সবাই একটু কমেন্ট সেকশনে আমাকে জানাও, কোন সাইডে হবে? এটা একটা গোলকের অংশ না? এটা একটা গোলকের অংশ না? এটা একটা গোলকের অংশ না? তাহলে গোলকের ব্যাসার্ধ কোথায় হবে? গোলকের ব্যাসার্ধ তো এই সাইডে হবে, তাই না? দ্বিতীয় অংশ না প্রথম অংশ হবে? বলো দেখি, বলো বলো। এই যারা এই যে উল্টাপাল্টা কমেন্ট করতেছো, তোমাদের আলটিমেটলি এই এই উল্টাপাল্টা কমেন্ট বাদ দিয়ে, তোমরা উল্টাপাল্টা কমেন্ট বাদ দিয়ে যদি একটু ঘুমাও, ঠিক আছে, শান্তি মতো একটা ঘুম দাও, তোমাদের শরীরের জন্য এটা অনেক বেশি উপকার হবে, ঠিক আছে? ক্লাস করার যদি ইচ্ছা থাকে তাহলে ক্লাস করো, আর যদি মনে করো যে ভাই আমি এমনি এখানে আসছি হুদাই, সময় নষ্ট না করে ভাই ঘুম দাও, তাও কাজে লাগবে, ঠিক আছে? হুদাই সময় নষ্ট করে না, এনভায়রনমেন্ট পলিউটেড করে না, ঠিক আছে? মানে এইখানে হুদাই একগুলান মানে এই দেখো আলটিমেটলি যে তোমাদের কমেন্ট বা তোমাদের কথাবার্তা বা তোমাদের আচরণ এটা কিন্তু তোমাদের পরিবারকে প্রতিনিধিত্ব করে, ওকে? তোমরা এখন অনেক বড় হইছো, সো কোথায় কোন জায়গায় কিভাবে কথা বলতে হবে এগুলো তো বোঝা উচিত। তোমরা তো দেখা গেছে যে এই যে এখন যদি তোমরা এমন একটা আচরণ করো, ধরো যারা টিকটকার আছে, যারা সাপরি আছে, তাদের মতো যদি হয়ে যায়, তাহলে বিষয়টা কেমন না? বুঝছো? এটা তো ভাই একটা শিক্ষামূলক প্রতিষ্ঠান, একটা মানে এখানে ক্লাস চলতেছে, এখানে কোনো সার্কাস চলতেছে না, বুঝতে পারছো? এখানে কি কোনো যাত্রাপালা হচ্ছে, কোনো বান্দর খেলা দেখানো হচ্ছে, বা কোনো মানে এখানে কি মানে হাসি কৌতুক করানো হচ্ছে? হ্যাঁ আমরা মাঝে মধ্যে একটু গল্প করি, সেটা পড়াশোনা রিলেটেড, পড়াশোনাকে সহজ করার উদ্দেশ্যে। সো ক্লাসের মধ্যে এই হুদাই তুমি এটাকে স্মার্টনেস বলে না, ঠিক আছে? যে আইসা একটা কমেন্ট করলা আমি সিঙ্গেল, সিঙ্গেল হইছস তা কি হইছস ভাই? তোরে কি এখন ধরে আমরা বিয়ে পড়াই দিব? মানে কি তোমাদের মানে আলটিমেটলি ন্যূনতম কমন সেন্স কি নাই? মানে এটা কিছু হইল কি রে ভাই তোরা? এটাই এটাই মানে কি বলবো তোদের, আমার বলার ভাষায় হায়রা ফেলছি। এটি কোনো আচরণ হইল? মানে এটা তারা কি বুঝতে চাচ্ছস তোরা, যে তোরা খুবই স্মার্ট, যে মানে আলটিমেটলি এইখানে আইসা বলতেছস যে আমি সিঙ্গেল, প্লিজ আমার সাথে কেউ প্রেম করেন? এটা কি খুবই স্মার্টনেসের পরিচয় হচ্ছে, নাকি তুমি নিজেকে আলটিমেটলি
মনে করো কোনো কিছু মানে আলটিমেটলি তুমি কি ভাই, তুমি একটা সভ্য ফ্যামিলির ছেলে মেয়ে না, তাহলে কেন এগুলা করো? কেন? এটা স্মার্টনেস না, এটা স্মার্টনেস না, এটা হইল কিছু বেটা। এগুলা থেকে বিরত থাকো, এগুলা থেকে বিরত থাকো, ঠিক আছে? বড় হইছো, নিজের একটা ওয়েট আছে, ঠিক আছে? নিজের ওয়েটটা কখনো নষ্ট করবা না, নিজের ওয়েটটা কখনো নষ্ট করবা না। তোমার একটা আত্মসম্মান আছে, যদি তোমার আত্মসম্মানটা তুমি ধরে রাখতে না পারো, তাহলে তোমার আলটিমেটলি হচ্ছে কি বলবো, তোমার তো আত্মসম্মানই যদি না থাকে, তাহলে তুমি কোনো জায়গায় সেটার দাম পাবা না, তোমার নিজের যে একটা মূল্যায়ন পাবা, ঠিক আছে, মানুষ হিসাবে, ওইটা কেউ তোমাকে দিবে না, সবাই হাসি তামাশা করবে। তোমরা যে এখানে উল্টাপাল্টা কমেন্ট করতেছো, এইটা মনে করো প্রেম, আমি সিঙ্গেল, আমি এটা হইছে ওটা হইছে, আমার সাথে কেউ প্রেম করেন, আচ্ছা কোনো মেয়ে ফাঁকা আছো কিনা, ভাই এটা কি এটার জায়গা? ঠিক আছে? তোর যদি এগুলা ভালো লাগে, ঠিক আছে, কোথায় খুঁজবি? তুই পার্কে যাবি, পার্কে গিয়ে সাইনবোর্ড লাগাই থাকবি যে ভাই আমি সিঙ্গেল, কোনো মেয়ে ফাঁকা থাকলে আমার সাথে প্রেম করেন, ঠিক আছে? যেখানে প্রেম চত্বর, যেখানে রেগুলার প্রেম হয়, সেইগুলো জায়গায় যায় তোরা এগুলা কাজ করবি, তাহলে মাইনে নেওয়া যায় যে না ঠিক আছে। এইখানে কি আমরা প্রেম চর্চা করতেছি বেটা? এখানে তো সবাই তো তোদের সাপড়ি হিসেবে গণনা করবে যে বেটা কি এটা পাগল নাকি, কই থেকে আসছে এই, বুঝছস? সেগুলো কাজ করা যাবে না, ক্লাসের মধ্যে এগুলো কাজ করা যাবে না। চলো, অনেক সময় নষ্ট হয়ে গেল। আচ্ছা, তাহলে কোথায় হবে ভাই? ব্যাসার্ধটা আমাদের এই দিকে হবে, তাহলে এই দিকে তোলো আমাদের ব্যাসার্ধ হচ্ছে, তাহলে চলো এখন এটা আরো সহজভাবে বোঝানো যায়, এটা আমি আরো সহজভাবে বুঝাই দিচ্ছি। ওকে, তাহলে এই গোলকটা আমরা বাদ দিয়ে দিই, এই গোলকটা আমরা বাদ দিয়ে দিচ্ছি। ওকে, গোলকটা বাদ দিয়ে দিচ্ছি। এই 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 ওকে, তাহলে এটাও বাদ দিয়ে দিচ্ছি। ধরো, তাহলে এটা কি ভাইয়া? এটা আমাদের উত্তল, এটা আমাদের উত্তল দর্পণ আমরা বললাম, ঠিক কি ভাইয়া? এটা হচ্ছে উত্তল দর্পণ। ওকে, এটা হচ্ছে উত্তল দর্পণ। তাহলে উত্তল দর্পণের বেলায় আমরা দেখব, উত্তল দর্পণের বেলায় ধরো আমরা প্রধান অক্ষ বরাবর, ধরো এটা হচ্ছে আমাদের কি পোল বা মেরু, তাহলে প্রধান অক্ষ বরাবর, এটা তো প্রধান অক্ষ, তাহলে প্রধান অক্ষ বরাবর একটা আমরা কি একটা রশ্মি আপাতিত করলাম, ঠিক আছে? একটা রশ্মি কি করলাম ভাইয়া? আপাতিত করলাম, একটা রশ্মি আপাতিত করলাম। তাহলে এটা কোন দিকে যাবে? এটা তো এই দিকে, এই দিকে বা যে কোনো একদিকে চলে যাবে, তাই না? এটা তো চলে যাবে। তাহলে এইটার কোন দিকে যাওয়াটা স্বাভাবিক? কোন দিকে যাওয়াটা স্বাভাবিক বলো তো দেখি, কোন দিকে যাওয়াটা স্বাভাবিক? এই দিকে যাওয়াটা স্বাভাবিক। তাহলে এই স্বাভাবিক দিকটাকে আমরা পজিটিভ ধরবো, তাহলে এটা তো স্বাভাবিক, তাহলে এটা হচ্ছে ধনাত্মক। আচ্ছা, আমি কালারটা চেঞ্জ করি, তাহলে স্বাভাবিক দিকটাকে আমরা কি ধরবো ভাই? পজিটিভ। তাহলে এটা হচ্ছে ধনাত্মক, এটা হচ্ছে ধনাত্মক, এটা হচ্ছে ঋণাত্মক, এটা হচ্ছে ঋণাত্মক, এটা হচ্ছে ঋণাত্মক। তাহলে দেখো, এই ব্যাসার্ধ কিন্তু এই সাইডে ছিল, বক্রতার আমাদের ফোকাস এইখানে ছিল, তাহলে এইখানে কিন্তু কি আইসা গেছে দেখো, সি এফ আর, এরা কিন্তু বাবা হয়ে গেছে এখন নেগেটিভ সাইড, এরা কিন্তু এখন নেগেটিভ, এরা কিন্তু নেগেটিভ হয়ে গেছে, ঠিক আছে? এরা কিন্তু এখন নেগেটিভ হয়ে গেছে, এরা কিন্তু কি হয়েছে ভাই? এরা কিন্তু এখন নেগেটিভ হয়ে গেছে। তাহলে বিম্ব, বিম্ব তো দুইটাই হইতে পারে, তাহলে বিম্ব, বিম্ব পজিটিভ আর নেগেটিভ হইলে কীরকম হয় এটা কিন্তু আমরা আগেই দেখছি। দেখো, বিম্ব যদি পজিটিভ হয়, তাহলে পজিটিভ অক্ষ এটা, তাহলে বিম্ব, বিম্ব দুইটাই হয়, তাহলে বিম্ব পজিটিভও হইতে পারে, বিম্ব দ্যাট মিন্স ভি, বিম্ব নেগেটিভও হইতে পারে, পজিটিভ নেগেটিভ দুইটাই হইতে পারে, দুইটাই হইতে পারে, বিম্ব পজিটিভ নেগেটিভ দুইটাই হইতে পারে। তাহলে দেখো, পজিটিভ হইলে এবং নেগেটিভও হইতে পারে, পজিটিভ হইতে পারে এবং নেগেটিভও হইতে পারে। ওকে, সো দেখো এই যে অবতল দর্পণ এবং উত্তল দর্পণ, তাহলে দেখো এই উত্তল দর্পণের আমরা মেনলি হচ্ছে কোথায় গিয়ে আমরা মিলিত অবস্থায় পাই। দেখো এটা কি হয়, এটা মনে হবে যে এরকম ভাবে প্রতিসৃত হয়ে আসবে, সো এইখানে আমাদের গঠন হবে। ওকে, এগুলো আমরা সামনে আরো যাব। ওকে, বলো মোটামুটি বুঝছো যে কোন দর্পণে কারা কারা কোথায় পজিটিভ হবে, কোন দর্পণে কারা কারা কোথায় নেগেটিভ হবে। তোমার সিকিউ বা এমসিকিউ যাই বলো না কেন, এই চিহ্ন কোথায় কোনটা হবে এইটা ভাইয়া মনে না রাখতে না পারলে তুমি অবশ্যই, আমি 100% গ্যারান্টি দিচ্ছি, তুমি শুভঙ্করের ফাঁকির মধ্যে পড়ে যাবা। যেই রকমটা আমাদের এই কোশ্চেনটা ছিল, দেখো যেরকমটা আমাদের এই কোশ্চেনটা ছিল, এখানে পজিটিভ নেগেটিভ কোনো কিছুই কিন্তু দেওয়া নাই, এখানে কিন্তু পজিটিভ নেগেটিভ কোনো কিছুই কিন্তু দেওয়া নাই, কিন্তু দেওয়া ছিল উত্তল। তাহলে এখনই আমরা শিখলাম এই উত্তলের বেলায়, উত্তলের বেলায়, উত্তলের বেলায় কি শিখলাম ভাইয়া? সি আর এফ, সি আর এফ বক্রতার কেন্দ্র, ফোকাস, বক্রতার ব্যাসার্ধ, এরা অলওয়েজ নেগেটিভ, এরা অলওয়েজ নেগেটিভ। এখানে কখনোই পরীক্ষায় প্রশ্নে বলা থাকবে না এটা নেগেটিভ মান দেওয়া থাকবে, পজিটিভই থাকবে, তোমাকে নেগেটিভ ধরতে হবে। সবাই কি বুঝছো? তাহলে তুমি মনে রাখবা যে ভাই অবতলের বেলায়
এগুলা প্লাস প্লাস, সি এফ আর হচ্ছে আর, এরা প্লাস অবতলে, উত্তলের মাইনাস। আর বিম্বটা কি পজিটিভ নেগেটিভ দুইটাই হইতে পারে। পজিটিভ হইলে, বিম্ব পজিটিভ হইলে আমাদের বাস্তব প্রতিবিম্ব পাবো, বিম্ব নেগেটিভ হইলে আমাদের অবাস্তব প্রতিবিম্ব পাবো। এতটুকু মনে রাখলে এনাফ ইনশাআল্লাহ। ওকে, এতটুকু মনে রাখলে এনাফ। এসএসসি লাইফে এর বাইরে লাগবে না, এসএসসি লাইফে এর বাইরে ইনশাআল্লাহ লাগবে না। সবাই কি বুঝছো? সবাই কি বুঝছো ভাইয়া? আমাকে একটু বলো দেখি, সবাই কি বুঝছো কিনা? সবার 100% ক্লিয়ার কিনা যে চিহ্ন কোথায় কি হবে, চিহ্ন কোথায় কি হবে, চিহ্ন কোথায় কি হবে, আমাকে একটু বলো ক্লিয়ার কিনা, যে কারা কখন পজিটিভ কারা কখন নেগেটিভ, কারা কখন পজিটিভ কারা কখন নেগেটিভ। এই স্লাইডটা মারাত্মক ইম্পর্টেন্ট, এটা হচ্ছে একদম 100% 100% ইম্পর্টেন্ট, 100% ইম্পর্টেন্ট। এইখান থেকে তোমার প্রশ্ন মাস্ট আসবে ইনশাল্লাহ, এইখান থেকে তোমার প্রশ্ন মাস্ট আসবে ইনশাল্লাহ। সবাই আমাকে বলো যে ভাইয়া সবাই 100% ক্লিয়ার হইছো কি না, সবাই 100% ক্লিয়ার হইছো কি না, সবাই আমাকে একটু বলো যে ভাইয়া সবার 100% ক্লিয়ার হইছে কি না, সবার 100% ক্লিয়ার হইছে কি না। ওকে, আচ্ছা এই তো, জি ভাইয়া বুঝছি বুঝছি বুঝছি। এটা আর কখনোই কনফিউশন লাগানো যাবে না, একদম শর্টে মনে রাখবা। অবতলে সি এফ আর এরা সবাই পজিটিভ, উত্তলে সি এফ আর এরা সবাই নেগেটিভ। বিম্ব পজিটিভ নেগেটিভ দুইটাই হইতে পারে, পজিটিভ হইলে বাস্তব, নেগেটিভ হইলে অবাস্তব, শেষ। ওকে, আচ্ছা তাহলে চলো এখন আমরা সামনের দিকে একটু যাব। দেখো এখানে কি বলছে ভাইয়া, প্রশ্নটা একটু উত্তর করার ট্রাই করো। যে ভাইয়া চকচকে চামচের, ঠিক আছে, চামচ চামচ যেটা দিয়ে আমরা ধরো খাই, ঠিক আছে, চকচকে চামচের উত্তল অংশে কি বলছে, এই আমি একটু কালারটা চেঞ্জ করে নিই। সো এখানে বলে দিচ্ছে উত্তল অংশে তাকালে নিজের প্রতিবিম্ব কেমন মনে হবে। এই উত্তল অংশে, উত্তল অংশে, উত্তল অংশের বেলায়, উত্তল অংশের বেলায়, উত্তল অংশের বেলায় প্রতিবিম্ব কি হয় বলো দেখি। উত্তল অংশের বেলায়, উত্তল অংশে বলো, উত্তল আয়নার মতো যদি কাজ করে তাহলে উত্তলের বেলায় কি হয়, উত্তলের বেলায় কি হয় একটু আগেই তোমাদেরকে বললাম। উত্তলের বেলায়, উত্তলের বেলায় ধরো আমাদের এটা যদি উত্তল হয়, এটা যদি উত্তল হয় তাহলে অবতল পাশে লাগানো থাকবে, পাড়া লাগানো থাকবে, তখন কি হয় আমাদের প্রতিশ্রিত হবে বলে মনে হয় বিম্বটা। ওকে, তাহলে দেখো এখানে কি হবে, উত্তলের বেলায় কি হবে, উত্তলের বেলায়, উত্তলে কিন্তু বলো, উত্তল আর অবতল, উত্তলে বিম্বটা আমরা কিরকমটা হবে, সোজা, ছোট, বর্ধিত, কি হবে দেখি। এটা একদম থিওরি টাইপ একটা প্রশ্ন, বলো দেখি 9 নাম্বারের কি হবে, 9 নাম্বারের কি হবে, 9 হবে ক, সোজা ও ছোট। ঠিক আছে, এই বিষয়টা আমরা আরো ইন ডিটেলসে পড়তেছি, দাঁড়াও সামনে গিয়ে আরো ইন ডিটেলসে পড়তেছি আমরা। আমাদের সোজা ও ছোট হবে, এটা আরো ইন ডিটেলসে পড়বো সামনে, একটু আগাই। দেখো দেখো পরেরটা কি বলতেছে, পরেরটা কি বলতেছে সামনে আবার আমি যখন চিত্র অঙ্কন করে দিব তখন বিষয়গুলো আরো ক্লিয়ার হবে। পরেরটায় চলে আসি আমরা, দেখো পরেরটায় চলে আসি আমরা, পরেরটায় চলে আসি। দেখো পরেরটা কি বলছে, যে দর্পণটির বক্রতার ব্যাসার্ধ কত, দ্যাট মিনস আমাদের সির মান বের করতে বলছে তোমাকে, বক্রতার ব্যাসার্ধ কত দেওয়া আছে। ওকে, আচ্ছা তাহলে আমাকে সবার আগে দেখতে হবে যে ভাইয়া এখানে কার কার মান দেওয়া আছে। এখানে দেখো ফোকাসের মান দেওয়া আছে, ফোকাস 10 সেন্টিমিটার, অপশনগুলান কিন্তু মিটারে আছে, অপশনগুলান মিটার সেন্টিমিটার দুইটাই আছে, তাহলে সেন্টিমিটারে আগে রাখবো, যদি না মিলে তাহলে ওইখান থেকে একক কনভার্ট করে দিতে হবে, তখন আমাকে মিটারে নিয়ে যেতে হবে। তাহলে দেখো আমরা ফোকাস এবং বক্রতা, দ্যাট মিনস সি, সি আর এফ এর একটা সম্পর্ক তো একটু আগেই শিখলাম ভাইয়া, সি আর এফ এর একটু আগে একটা সম্পর্ক শিখলাম যে ভাইয়া এফ ইকুয়াল টু কি লেখা যায়, আর ডিভাইডেড বাই 2। তাহলে তোমার বের করতে বলছে ভাই কার মান, বক্রতার ব্যাসার্ধ আর এর মান, তাহলে আর ইকুয়াল টু 2f, আর ইকুয়াল টু কত হবে 2f। তাহলে এফ এর মান কত ভাইয়া, এফ এর মান দেওয়া আছে 10, দ্যাট মিনস দেখো তাহলে 10 তার মানে 20 সেন্টিমিটার। তো দেখো তো সেন্টিমিটার এককে আছে, এই যে ক নাম্বার অপশনটা তোমরা খুশির ঠেলায় অনেকে দাগাই দিবা, ক নাম্বার অপশনটা খুশির ঠেলায় অনেকেই দাগাই দিবা, আমি জানি ক নাম্বার অপশনটা তোমরা খুশির ঠেলায় অনেকেই দাগাই দিবা, ক নাম্বার অপশনটা খুশির ঠেলায় অনেকেই দাগাই দিবা, কিন্তু খুশির ঠেলায় দাগাই দিলে ভুল হয়ে যাবে বাবা। ফিজিক্সে মাথা ঠান্ডা রেখে পরীক্ষা দিতে হয়। ওকে, ফিজিক্সে মাথা ঠান্ডা রেখে পরীক্ষা দিতে হয়। দেখো এখানে মিটার আছে, একক কনভার্সন মারাত্মক ইম্পর্টেন্ট, একক কনভার্সন, একক কনভার্সন, একক কনভার্সন ব্যাপারটা মারাত্মক ইম্পর্টেন্ট। ওকে, একক কনভার্সন ব্যাপারটা মারাত্মক ইম্পর্টেন্ট, বুঝতে পারছো?
সো এখানে মিটার ফাঁদে পা দেওয়া যাবে না, আমাদের অ্যান্সার হচ্ছে সেন্টিমিটার, দ্যাট মিনস গ নাম্বারটা রাইট অ্যান্সার। অ্যান্সার কিন্তু সেন্টিমিটার, দ্যাট মিনস গ নাম্বার। এই তো তোমরা মোটামুটি শুভঙ্করের ফাঁকিতে পা দাও নাই, সবাই গ নাম্বার গ নাম্বার, হ্যাঁ 20 সেন্টিমিটার 20 সেন্টিমিটার, সাবাস। ওকে আচ্ছা চলো চলো সামনের দিকে যাব আমরা। দেখো অবতল দর্পণের ফোকাসে একটি বস্তু স্থাপন করলে এর বিবর্ধন কি হবে? অবতল দর্পণের ফোকাসে কি করলে কি হবে? এখন এই যে এই অবতল দর্পণটাই পরীক্ষায় তোমাদের এসএসসি লাইফে ইনশাআল্লাহ আমি আশাবাদী এখান থেকে মাস্ট একটা অবতল দর্পণের প্রকৃতি থেকে একটা প্রশ্ন আসবে, মারাত্মক ইম্পর্টেন্ট একটা জিনিস। অবতল দর্পণের প্রকৃতি থেকে মাস্ট ইনশাআল্লাহ একটা প্রশ্ন তুমি পাবা। অবতল দর্পণের প্রকৃতি থেকে একটা প্রশ্ন তুমি পাবা, মানে অবস্থান, আকৃতি, প্রকৃতি ইত্যাদি নির্ণয় করতে বলবে। ঠিক আছে, চলো এইটা প্রশ্নটা আমি পরে দেই। দেখো এইটা এমন একটা টেকনিক তোমাকে আমি শিখাবো এখন, তোমাদের এমন একটা টেকনিক শিখাবো, এই একটা টেকনিক দিয়ে অবতল দর্পণের সব কিছু তুমি মনে রাখতে পারবা। কখন সোজা হবে, কখন উল্টা হবে, কখন খর্বিত হবে, কখন বিবর্ধিত হবে, কখন কোনটা বক্রতার কেন্দ্রে দিয়ে যাবে, কখন কোনটা ফোকাস দিয়ে যাবে, কখন কোনটা অসীমে যাবে। একদম একটা মাত্র নিয়ম শিখবো, এটা দিয়ে ইনশাল্লাহ সব প্রশ্নের উত্তর করা যাবে। এই নিয়মটা প্লিজ আমি তোমাদেরকে রিকোয়েস্ট করতেছি, সবাই মনোযোগ দিয়ে আমার কথা শুনবা। বুঝতে অসুবিধা হলে অবশ্যই আমাকে বলবা। আজকে যদি এই নিয়মটা শিখতে পারো তাহলে তোমার এই প্রশ্নগুলান তুমি দেখা মাত্রই 1 সেকেন্ডে উত্তর করে দিতে পারবা। দেখো আমি তোমাকে খুব সহজভাবে পড়াচ্ছি যে ভাইয়া আমাদের অবতল দর্পণের আমাদের অবস্থান, প্রকৃতি এবং আলটিমেটলি আকৃতি এগুলান কীরকমটা হবে। অবস্থান, প্রকৃতি, আকৃতি নির্ণয়। কার? অবতল দর্পণ। অবতল দর্পণ। ওকে আচ্ছা তাহলে চলো আমরা দেখো একদম খুব সুন্দর একটা টেকনিক শিখবো এইখান থেকে, আমরা খুব সুন্দর একটা টেকনিক শিখবো। তাহলে চলো এখানে একটা দর্পণ অঙ্কন করে নেই আগে। তাহলে অবতল দর্পণ, দ্যাট মিন্স আমাদের কি হবে ভাই? উত্তল পাশে পারা লাগানো থাকবে, তাহলে উত্তর পাশে পারা লাগানো দিলাম। ওকে তারপরে যদি আমরা আসি তাহলে এইখানে আমাদের মেরু প্রধান অক্ষ দিয়ে যাবে, ধরো এইখানে আমরা দিলাম। ওকে এখন এই কাজটাকে দেখো, এইটাকে আমরা কয়েকটা অংশে ভাগ করে নিব, দেখো এইটাকে আমরা বলবো মেরু, ঠিক আছে? এটাকে আমরা একটা অংশ বলবো, এটাকে একটা অংশ বলবো বক্রতার কেন্দ্র, দ্যাট মিন্স ফোকাস। তারপরে হচ্ছে এটাকে একটা অংশ বলবো, আর এটাকে একটা অংশ বলবো, দ্যাট মিন্স এই সাইডে। ঠিক আছে, সো এইখানে ধরো আমরা 1 নাম্বার পয়েন্ট ডিনোট করলাম, এখানে ধরো 2 নাম্বার পয়েন্ট ডিনোট করলাম, এখানে ধরো 3 নাম্বার পয়েন্ট ডিনোট করলাম, এখানে আমরা 4 নাম্বার পয়েন্ট ডিনোট করলাম, এবং ফোকাসে 5 নাম্বার পয়েন্ট ডিনোট করলাম, আর এখানে আমরা 6 নাম্বার পয়েন্ট ডিনোট করলাম। ওকে দেখো তারপর ধরো এই সাইডে যদি চলে আসে তাহলে এটাকে আমরা 0 দ্বারা ডিনোট করলাম। আচ্ছা তাহলে আমরা কি জানি যে ভাইয়া কোনটা কি নাম বসাই দাও, এটা হচ্ছে বক্রতার কেন্দ্র, এটা হচ্ছে ফোকাস, এতটুকু আমরা জানি। ওকে আচ্ছা তাহলে কোনটা কোন পজিশন দেখো, এটা হচ্ছে মেরু থেকে আমাদের ফোকাসের মাঝামাঝি একটা অবস্থান, 6 নাম্বার পজিশনটা মেরু থেকে ফোকাসের মাঝামাঝি। আমি একটু বাংলা ভার্সন করে করে লিখে দিই, এটা তোমাদের অনেকেরই সমস্যা, আমি একটু এই জন্য লিখে দিই। দেখো আজকে তোমাদের এটা পানি হয়ে যাবে। মেরু থেকে ফোকাসের মধ্যে, একটু ছোট ছোট করে লিখে দেই, যখন তোমরা ডায়াগোনাল স্লাইডটা কালেক্ট করে নিবা একদম ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, মেরু থেকে ফোকাসের মধ্যে, এগুলো কিন্তু সিকিউ এর জন্য কাজে লাগবে। মেরু থেকে ফোকাসের মধ্যে। আবার এটা কি? এটা তো আমাদের ডিরেক্ট ফোকাস। এটা কি ভাইয়া? এটা হচ্ছে ডিরেক্ট ফোকাস। এই 4 নাম্বার পয়েন্টটা কি বলতেছি আমরা? 4 নাম্বার পয়েন্টটাকে বলতেছি আমরা যে ভাইয়া আমাদের ফোকাস এবং বক্রতার মধ্যে, ফোকাস ও বক্রতার মধ্যে, ফোকাস ও বক্রতার মধ্যে।
আর এটা কি, এটা হচ্ছে আমাদের বক্রতা, বক্রতার কেন্দ্র, বক্রতার কেন্দ্র, ঠিক আছে। আর এই যে এই 1 নাম্বারটা এখানে কোনো, এটাকে আমরা বলি অসীম, ধরো অসীম ধরে নিছি এটা। আর 2 নাম্বারটা কি, বক্রতা এবং অসীমের মাঝখানে, বক্রতা এবং অসীমের মাঝখানে, ঠিক আছে, বক্রতা ও মধ্যবর্তী স্থান, মাঝখানে না তো মধ্যবর্তী স্থান, বক্রতা ও অসীম, বক্রতা ও অসীম, অসীমের, অসীমের মধ্যে, অসীমের মধ্যে, মধ্যে, ওকে। আচ্ছা, সো সবাই একটু বলো দেখি কোন পয়েন্টটাকে কি দ্বারা ডিনোট করছি, এতটুকু ক্লিয়ার? বলো এতটুকু ক্লিয়ার ভাইয়া, যে 1 2 3 4 5 6 0 এগুলাকে আমরা যেভাবে করলাম, ঠিক আছে, এটা বলো। আর এটাকে তাহলে কি, এটাকে পিছন সাইডে, এটাকে আমরা বললাম পিছন সাইডে, পিছন সাইডে, পিছন সাইডে, ঠিক আছে, পিছন সাইডে, পিছন সাইডে আমরা বললাম এটাকে, ঠিক আছে। দেখো আমাকে একটু বলো, আমাকে একটু বলো যে ভাইয়া এই 1 2 3 4 5 6 7 8, মানে 7 8 না তো 6, তারপরে হচ্ছে 0, এই কয়েকটা পয়েন্ট দ্বারা আমরা কি কি পড়ছি বা কি কি বুঝলাম, মানে কি কি ডিনোট করছি, এতটুকু সবাই ক্লিয়ার? বলো বলো, এতটুকু সবার ক্লিয়ার? প্রতিদিন এত রাতে ক্লাস হবে না বাবা, তোমাদের তো এসএসসি পরীক্ষা একটু মাথায় রাখতে হবে, আজকে আমাদের ক্লাস, ওকে ওকে, ঠিক আছে। সো চলো, সো চলো তাহলে আমরা এখন এইখান থেকে একদম মজার একটা জিনিস শিখবো, এখান থেকে একটা মজার জিনিস শিখবো। দেখো কোথায় কোন পয়েন্টটা বস্তু রাখলে কোথায় বিম্ব গঠন হবে, এটা আমরা অলরেডি শিখে ফেলেছি। এখন দেখো, এখন এটা জাস্ট খালি ধাপ ধাপ করে আমরা শিখে ফেলবো। দেখো কখনো যদি বস্তুকে তুমি অসীমে রাখো, কখনো যদি তুমি দেখো অসীমে রাখো, তাহলে বিম্ব গঠন হবে কোথায়? 1 নাম্বার পয়েন্টে যদি তুমি বস্তুকে রাখো, বিম্ব গঠন হবে 5-এ আইসা, ওকে। তাহলে দেখো কোনো বস্তুকে যদি তুমি অসীমে রাখো, অসীমে রাখো, বিম্ব তৈরি হবে 5-এ। বা আবার যদি তুমি কি করো, কোনো বস্তুকে 5-এ রাখো, দ্যাট মিন্স ফোকাসে রাখো, তাহলে বিম্ব তৈরি হবে অসীমে, বুঝছো? বিম্ব তৈরি হবে অসীমে। তাহলে দেখো খুব সুন্দর কিন্তু বলে দিচ্ছি, দেখো আমি একটা জাস্ট লিখে দিই। আমাদের বস্তু অসীমে থাকলে, এইটা মানে কি, বস্তু অসীমে থাকলে, বস্তু অসীমে থাকলে, বস্তু অসীমে থাকলে বিম্ব হবে ফোকাসে, বিম্ব হবে ফোকাসে, ফোকাসে। আবার আবার ফোকাসে থাকলে বিম্ব হবে অসীমে, ফোকাসে থাকলে বিম্ব হবে অসীমে, বিম্ব হবে অসীমে, ফোকাসে থাকলে বিম্ব হবে অসীমে, ওকে। ফোকাসে থাকলে বিম্ব হবে অসীমে, ফোকাসে থাকলে বিম্ব হবে অসীমে, বুঝতে পারছো? এখন দেখো, তারপর যদি আমরা কোনো বস্তুকে রাখি যে অসীম, আমাদের হচ্ছে অসীম এবং বক্রতার মাঝামাঝি পজিশনে রাখি, অসীম এবং বক্রতার মাঝামাঝি, তাহলে আমাদের প্রতিবিম্ব হবে 4 নাম্বার পয়েন্টে, যে ভাইয়া মাঝামাঝি যখন অসীম এবং বক্রতার মাঝামাঝি রাখবো, আমাদের বিম্ব গঠন হবে বক্রতা এবং ফোকাসের মাঝামাঝি। আবার যদি কোনো বস্তুকে বক্রতা এবং ফোকাসের মাঝামাঝি রাখি, তাহলে বিম্ব হবে আমাদের কি, অসীম এবং বক্রতার মাঝামাঝি পজিশনে, অসীম এবং বক্রতার মাঝামাঝি পজিশনে। আবার যদি কোনো কি, কোনো বস্তুকে যদি আমাদের বক্রতার কেন্দ্রে রাখি, বক্রতার কেন্দ্রে রাখি, তাহলে সে বক্রতার কেন্দ্রেই আমাদের বিম্ব গঠন করবে, বক্রতার কেন্দ্রেই সে বিম্ব গঠন করবে, ওকে। দেখো আবার আমি বলতেছি, দেখো কোনো বস্তুকে যদি 1 নাম্বার পজিশন, দ্যাট মিন্স অসীমে রাখো, তাহলে বিম্ব গঠন করবে এই প্রধান ফোকাসে। আবার যদি কোনো বস্তুকে প্রধান ফোকাসে রাখো, তাহলে বিম্ব গঠন করবে অসীমে। আবার যদি কোনো বস্তুকে 2 নাম্বার পয়েন্ট, দ্যাট মিন্স বক্রতার কেন্দ্র এবং অসীমের মাঝখানে রাখো, তাহলে বিম্ব তৈরি করবে আমাদের বক্রতার কেন্দ্র এবং ফোকাসের মাঝখানে। আবার যদি কোনো বস্তুকে বক্রতার কেন্দ্রে রাখো, তাহলে আমাদের বিম্ব তৈরি করবে এই বক্রতার কেন্দ্রেই, বিম্ব তৈরি করবে আমাদের কিসে ভাইয়া, বক্রতার কেন্দ্রেই, ওকে, বুঝতে পারছো? আবার যদি কোনো বস্তুকে, যে ভাই এখন প্রধান মেরু থেকে প্রধান ফোকাসের মধ্যে রাখো, তাহলে বিম্ব তৈরি করবে এইখানে, ঠিক আছে। মেরু থেকে বক্রতার মধ্যে রাখো, মেরু থেকে ফোকাসের মধ্যে রাখো, তাহলে বিম্ব তৈরি করবে পিছনের দিকে, ঠিক আছে, বিম্ব তৈরি করবে পিছনের দিকে, ঠিক আছে, বিম্ব তৈরি করবে পিছনের দিকে, বুঝতে পারছেন? আচ্ছা তাহলে দেখো এইটাকে আমরা একটু আরো তোমাদেরকে সহজ করে দিই, যে ভাইয়া এখানে ধরো আমি বস্তু লিখলাম, বস্তু, আর এখানে লিখবো আমরা প্রতিবিম্ব, প্রতিবিম্ব, প্রতিবিম্ব। তাহলে বস্তু কোন কোন জায়গায় ডিনোট করছি আমরা,
এখানে 1 নাম্বার পজিশন আছে, 2 নাম্বার পজিশন আছে, 3 নাম্বার পজিশন, 4 নাম্বার পজিশন, 5 নাম্বার পজিশন, 6 নাম্বার পজিশন। এখন আমাদের 1 নাম্বার পজিশনে রাখলে দেখো কি হয়, 2 নাম্বার পজিশনে কি হয়, 3 নাম্বার পজিশনে কি হয়, 4 নাম্বার পজিশনে কি হয়। দেখো আমি কিভাবে মনে রাখবা, দেখো দুইটা মাঝামাঝি পয়েন্ট আছে, একটা হচ্ছে অসীম থেকে বক্রতার মাঝামাঝি, আর একটা হচ্ছে বক্রতা থেকে ফোকাসের মাঝামাঝি। এই দুইটা হচ্ছে মাঝের পয়েন্ট। দেখো আমি একটু এই কালো স্টার মার্ক করে দিচ্ছি, এই দুইটা হচ্ছে মাঝে, আর বাকি সবার কিন্তু নির্দিষ্ট একটা নাম আছে, এটা প্রধান ফোকাস, এটা বক্রতা, আর এটা তো অনেক দূরে অসীম। ওকে, আচ্ছা, যখন আমি বক্রতার অসীমে রাখবো তখন আমাদের কি হবে, ফোকাসে আসবে, তার মানে 5। যখন আমি 2, দ্যাট মিনস আমাদের এখানে 4 চলে আসবে। যখন আমি 3-এ, তখন আমাদের ওই 3ই থাকবে, তখন আমাদের 3, তখন আমাদের এখানে 3ই থাকবে। ওকে, তাহলে যখন আমাদের 4, তখন আমাদের দেখো 4-এ যদি রাখি তাহলে 2-এ চলে আসতেছে, 4-এ যদি রাখি 2-এ চলে আসতেছে। 5-এ রাখলে আমাদের আবার ওই 1-এ চলে যাবে, 5-এ রাখলে 1-এ চলে আসবে, আবার 6-এ রাখলে 0-তে চলে আসবে, পিছনে চলে আসবে। ওকে, বুঝছো? বুঝছো ভাইয়ারা, বুঝছো? এখন দেখো এইখান থেকে আমরা সবকিছু বের করতে পারবো যে ভাইয়া কোথায় খর্বিত, আমরা তো প্রতিবিম্ব বস্তু কোথায় রাখবো, প্রতিবিম্ব কোথায় হবে, এতটুকু পাইলাম। এখন আমরা আকৃতি বের করবো যে ভাইয়া কোথায় বড় হবে, কোথায় ছোট হবে, দ্যাট মিনস খর্বিত হবে নাকি আমাদের বিবর্ধিত হবে, খর্বিত হবে নাকি বিবর্ধিত হবে, খর্বিত হবে নাকি বিবর্ধিত হবে। সো চলো এইটা আমরা মনে রাখার জন্য আর একটা স্পেশাল কাজ করব। এটা কোন কালার নেওয়া যায়, কোন কালার যে ভালো দেখা যায় সাদার মধ্যে? দেখো তো এই কালারটা কি বোঝা যায় সাদার মধ্যে? বোঝা যাচ্ছে না তেমন ভাবে, তাহলে কোন কালার বোঝা যাবে? এই কালার বোঝা যায়? হ্যাঁ, এই কালার মোটামুটি বোঝা যায়। সো এই কালারটা দেখবো। দেখো এইখানে আমরা একটা রেখা কল্পনা করব। দেখো এই যে এইভাবে একটা কার্ভ জাতীয় রেখা কল্পনা করব, একটা কার্ভ জাতীয় রেখা কল্পনা করব। ভালো মতো বুঝছো কিন্তু, একটা কার্ভ জাতীয় রেখা কল্পনা করলাম। দেখো এটাকে আমি একটু মোটা করে দিই তাহলে তোমাদের চোখে পড়ে যাবে। এইখানে আমরা একটা কার্ভ জাতীয় রেখা কল্পনা করলাম। কি করলাম? একটা কার্ভ জাতীয় রেখা কল্পনা করলাম। ওকে, একটা কার্ভ জাতীয় রেখা কল্পনা করলাম। ওকে, এখন দেখো এটাকে আমরা কিভাবে মনে রাখবো যে ভাইয়া এই প্রান্তটাকে আমরা বড় হিসাবে ডিনোট করলাম, এই প্রান্তকে আমরা বড় হিসাবে ডিনোট করলাম। আবার এই মাঝখানে কার্ভ, দেখো যদি আমরা গ্রাফ আকারে কল্পনা করি তাহলে এইখানে তো সব থেকে কম মান, তার মানে এটাকে আমরা ছোট হিসেবে ডিনোট করলাম, এটাকে আমরা ছোট হিসেবে ডিনোট করলাম। আর এটাকে আবার ওই যে মান বাইরে গেছে বড় হয়েছে, এটাকে আবার বড় হিসাবে ডিনোট করলাম। ওকে, দেখো আমরা একটা কার্ভ তুলনা করলাম, তারপরে ওই যে গ্রাফের মতো ওই দিক থেকে যেহেতু সব থেকে উঁচা তার মানে ওটা বড়, আর এটা সব থেকে নামা মানে সব থেকে নিচু, দ্যাট মিনস এটা ছোট, এটা আবার বড়। ওকে, এখন দেখো, এখন তোমাদের খুব সুন্দর মতো বুঝতে সুবিধা হবে। তাহলে দেখো এই 1 নাম্বার পয়েন্ট মানে কি ভাই? মান বড়, 1 নাম্বার মানে বড়, 1 নাম্বার বড়। আবার এখানে কি 5-এ আইসা কি হয়ে গেছে 1, 5-এর তুলনায় 5 ছোট না, 5 ছোট না, 5 ছোট না ভাইয়া বলো দেখি। তাহলে আমাদের 1 নাম্বার যখন অসীমে রাখবো তখন বস্তুটা খর্বিত হবে নাকি বিবর্ধিত হবে? 5 কি ছোট না ভাইয়া? এটা 5 এই পজিশনটা কি ছোট না? দেখো এই যে এই তুলনায় কি এই আগে ছিল এই 1 নাম্বারে, তাহলে এই মানটা কমে গেছে না, ছোট হয়ে গেছে না? তাহলে খর্বিত হবে নাকি বিবর্ধিত হবে? খর্বিত, মানে ছোট, খর্বিত। সবাই বুঝছো? আমাকে একটু বলো, সবাই বুঝছো? দেখো একটা টেকনিক শেখাবো, এই টেকনিক দিয়ে সকল প্রশ্ন সমাধান করা যাবে। সবাই বলো। দেখো এই যে 1 মানে একদম বড় ছিল, তারপরে 5-এ আইসা কোথায়? এই যে 5 এইখানে, তাহলে ছোট হয়ে গেছে, তাহলে আমাদের বিম্বটা কিরকম হবে? খর্বিত হবে। যদি কোনো বস্তুকে অসীমে রাখি তাহলে প্রতিবিম্ব তৈরি হবে আমাদের কোথায়? 5-এ, দ্যাট মিনস আমাদের ফোকাসে। তাহলে ফোকাস আবার কিরকমটা হবে? সেটা হবে খর্বিত। সবাই ক্লিয়ার কিনা আমাকে একটু বলো, সবাই ক্লিয়ার কিনা আমাকে একটু বলো। সবাই ক্লিয়ার কিনা বলো তো দেখি। এতটুকু বুঝছো যে ভাইয়া খর্বিত কেন আসলো, খর্বিত কেন? আবার আসো 2 কোথায়? 2 হচ্ছে এই পয়েন্টটা, 2 হচ্ছে এই পয়েন্টটা, 2-এর থেকে 4-এ আসছে, তাহলে 2 থেকে 4 হয়েছে। তাহলে দেখো এটাও বড় ছিল, ছোট হয়ে গেছে। দেখো এটা মান বেশি ছিল, এটা ডাউন হয়ে গেছে, তাহলে এটাও কি হবে? এটাও খর্বিত হবে। এটা কি হবে? এটাও খর্বিত হবে। এটা কি হবে? এটাও খর্বিত। এখন 3-এ আসো, তাহলে 3-3 আছে, 3 তো 3-এই আছে, তাহলে 3 তো 3-এই আছে, এইখানে আমাদের কি হবে না? এইখানে তো আলটিমেটলি কোনো কিছু দরকার নাই, তো 3 তো ওইখানেই আছে। আবার আসো 4-এ, 4 এই যে 4 প্রথমে ছিল, 4 আসলে কি হবে? 4 থেকে 2-এ গেছে, 4 এইখানে আর 2 হচ্ছে এইখানে, তাহলে উল্টা না? বেড়ে গেছে না বাবা? বেড়ে গেছে না? তাহলে কি হবে? 2 বেড়ে গেছে না? তাহলে এখানে হবে বিবর্ধিত, বিবর্ধিত।
দুইটাকেই বিবর্ধিত হবে। ওকে, আবার 1 5 থেকে 1 5 কোথায়, 5 হচ্ছে এখানে, 1 হচ্ছে এখানে, এটাও তো অনেক বাইরে গেছে। দেখো এটা অনেক বাইরে গেছে, 1 মানে কি অসীম না, অনেক বাইরে গেছে, তাহলে কি হবে এটা অত্যন্ত বিবর্ধিত। এটা কি হবে অত্যন্ত বিবর্ধিত, অত্যন্ত বিবর্ধিত মানে অনেক বড় হয়ে গেছে, বিবর্ধিত। আর অত্যন্ত বিবর্ধিত দ্যাট মিন্স অসীমে চলে গেছে। ঠিক আছে, যেহেতু অসীমে চলে গেছে তাহলে তোমাদের বইয়ে এটা এরকম ভাবে বলা আছে যে কোনো বিম্ব তৈরি হবে না, যেহেতু আমরা অসীম পর্যন্ত দেখতে পাই না, যেহেতু আমরা অসীম পর্যন্ত দেখতে পাই না, এই জন্য তোমাদের এইভাবে বলা আছে যে ভাইয়া কি হবে, কোনো বিম্ব তৈরি হবে না। ওকে, তাহলে এইখানে তোমাদের বই অনুযায়ী এরকম বলা আছে যে বিম্ব তৈরি হবে না, কারণ অসীম পর্যন্ত আমরা দেখতে পাই না, অসীম মানে তো অনেক দূর, বিম্ব তৈরি হয় না। কারণ কি, কারণ অসীমে চলে আসছে, অসীমে চলে আসছে। ওকে, আর দেখো 6 নাম্বার পজিশন কি হয়েছে, পিছনে চলে আসছে। 6 নাম্বার পজিশন কি হয়েছে, পিছনে চলে আসছে। তাহলে পিছন কি ভাই, 6 থেকে 0-তে চলে আসছে, 6 থেকে আমাদের 0-তে চলে আসছে, 6 থেকে 0-তে চলে আসছে। এটাও কি দেখো 6 ছিল এইখানে, 0 আসছে এইখানে, তার মানে একটু বেড়ে গেছে না, তাহলে এটাও হবে বিবর্ধিত, বিবর্ধিত। বুঝছো, বলো বুঝছো ভাইয়া, বুঝছো? আমি লাস্টে আবার সামারি করে দেবো, প্যারা নাই, আবার সামারি করে দেবো। যারা 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 একটু বুঝতে অসুবিধা হচ্ছে আমার কথা জাস্ট খালি শোনো, আমি পুরোটা আবার সামারি করে দেবো। দেখো আমি ধরো আলটিমেটলি অনেক বড় একটা জিনিস, অনেক বড় একটা জিনিস খুব সহজে বুঝাচ্ছি, এতটুকু মাথায় রাখলেই চলবে ইনশাল্লাহ। ওকে, এখন আসো যে ভাইয়া কোনটা বাস্তব কোনটা অবাস্তব, কোনটা বাস্তব কোনটা অবাস্তব। ঠিক আছে, কোনটা বাস্তব কোনটা অবাস্তব। দেখো আমরা বাস্তব অবাস্তব কিভাবে জানি পাইলাম, যে ভাইয়া আলোটা যেদিকে প্রতিফলন হয় আমাদের হচ্ছে আপতিত হয় এবং যেদিকে স্বাভাবিকভাবে প্রতিফলিত হয় সেটাকে আমরা পজিটিভ ধরি, তাই না? তাহলে এখানে আমাদের স্বাভাবিক সাইড কোনটা, স্বাভাবিক সাইড এইটা না, স্বাভাবিক সাইড এটা না ভাইয়া। দেখো আপতিত হবে আবার প্রতিফলিত চলে আসবে, তাহলে স্বাভাবিক সাইড হচ্ছে এটা, তাহলে এটা হচ্ছে পজিটিভ সাইড। আর এটা কি আসবে, এটা হচ্ছে নেগেটিভ সাইড। এটা কি আসবে, এটা নেগেটিভ সাইড। তাহলে এই দিকের সবগুলাই কিন্তু বাস্তব আর ওই দিকের সবগুলা অবাস্তব। তাহলে বাস্তব, তাহলে বাস্তব কতটুকু হবে দেখো, এই যে ভাইয়া বাস্তব দেখো 6 পর্যন্ত আসবে, 6টা যেহেতু এইদিকে চলে গেছে তাহলে এটা অবাস্তব। তার মানে 1 থেকে 5 পর্যন্ত দেখো আমাদের এই যে 1 থেকে 5 পর্যন্ত, 1 থেকে 5 পর্যন্ত এই কন্ডিশনগুলো সব বাস্তবের আন্ডারে পড়তেছে, পজিটিভ সাইড। এটা কন্ডিশনটা কি বাস্তব হচ্ছে। আর বাস্তব হইলে কি হয় বাবা, অলওয়েজ মনে রাখবা বাস্তব হইলেই উল্টা, বাস্তব হইলে উল্টা, বাস্তব হইলে উল্টা। আর এই যে একটা, এই একটা মাত্র কিসে চলে আসছে, নেগেটিভ সাইডে চলে আসছে, তাহলে এইটা হচ্ছে অবাস্তব, এটা হচ্ছে অবাস্তব। আর অবাস্তব মানেই হচ্ছে সোজা, অবাস্তব মানেই হচ্ছে সোজা, অবাস্তব মানেই হচ্ছে সোজা, অবাস্তব মানেই হচ্ছে সোজা। শেষ, শেষ। আমাদের এইখানকার সকল পজিশন, কখন খর্বিত কখন বিবর্ধিত, কখন আমাদের বাস্তব কখন অবাস্তব, কখন কোন জায়গায় প্রতিবিম্ব তৈরি হবে, A to Z আমাদের আলোচনা শেষ। ওকে, A to Z আমাদের আলোচনা শেষ, A to Z আমাদের আলোচনা শেষ, A to Z আমাদের আলোচনা শেষ, A to Z আমাদের ভাইয়া আলোচনা শেষ। ওকে, দেখো আমি একদম খুব সুন্দর মতো আবার সামারি করে দিচ্ছি, যারা বুঝতে পারো নাই তারা দেখো। তাহলে এখানে আমরা কি করছি, প্রথমে আমরা কয়েকটা পয়েন্ট ডিনোট করছি। 1 নাম্বার পয়েন্ট দ্যাট মিন্স অসীম ধরে নিছি, 2 নাম্বার পয়েন্ট বক্রতা এবং অসীমের মধ্যবর্তী একটা পয়েন্ট, 3 নাম্বার পয়েন্ট বক্রতার কেন্দ্র, আবার 4 নাম্বার পয়েন্ট ফোকাস এবং বক্রতার মাঝামাঝি একটা পজিশন, 5 নাম্বার পয়েন্ট প্রধান ফোকাসে, 6 নাম্বার পয়েন্ট মেরু এবং ফোকাসের মাঝামাঝি পজিশন, আর 0 পজিশন এটা ওই সাইডে পিছন সাইডে। ওকে, তারপরে আমরা কি করছি যে ভাইয়া কোনো বস্তুকে যদি 1 নাম্বার পজিশনে রাখি বিম্ব তৈরি করবে 5-এ, এতটুকু মনে রাখতে হবে। দেখো 1 থাকলে 5 হবে, তাহলে 1 নাম্বার পজিশনে রাখলে বিম্ব তৈরি হবে 5-এ, আবার 5 নাম্বার পজিশনে কোনো বস্তু রাখলে বিম্ব তৈরি হবে 1-এ, মানে রিভার্স, এইদিকে যাবে আবার ঘুরে এইদিকে আসবে, রিভার্স। 2 গেলে 4-এ, 4 গেলে 2, আর 3 থাকলে 3-এই প্রতিবিম্ব তৈরি হবে, শেষ। আবার যদি 6-এ রাখি দ্যাট মিনস মেরু এবং প্রধান ফোকাসের মাঝে, তাহলে আমাদের পিছন সাইডে গঠিত হবে। তাহলে এখন দেখো তারপরে এখন আমাদের খর্বিত বিবর্ধিত এটা কেমনে বের করবো আমরা, যে ভাই এই সাইডে উপর সাইডে একটা কার্ভ আকারে রেখা কল্পনা করছি, এই সাইডে উপর সাইডে একটা কার্ভ আকারে রেখা কল্পনা করছি। ওকে, তারপরে দেখো আমরা গ্রাফের ক্ষেত্রে কি উঁচা পয়েন্টকে এটা মান বেশি, যেহেতু এইটা আমরা যদি একদম মেরু প্রধান ফোকাস বলি, সরি আমাদের হচ্ছে প্রধান অক্ষ যদি বলি, তাহলে এইখান থেকে দেখো এতটুকু দূরত্ব বেশি না এতটুকু দূরত্ব বেশি, অবশ্যই এতটুকু দূরত্ব বেশি, তাহলে এটা বড় পয়েন্ট, এটা ছোট পয়েন্ট, এটা আবার বড় পয়েন্ট। ওকে, তাহলে দেখো
কোনটার থেকে কোনখানে গেছে? 1 থেকে 5-এ গেছে, তাহলে 1 ছিল এইখানে, 5 আছে এইখানে, তাহলে মান কমে গেছে না? তাহলে খর্বিত হবে, ছোট হবে। আবার যদি উল্টা হয়, 5 থেকে 1-এ গেছে, তাহলে মান ছোট ছিল, বড় হয়ে গেছে, তাহলে বিবর্ধিত হবে। বুঝছো? এই হচ্ছে আমাদের পুরো কনসেপ্টটা, এই হচ্ছে পুরো কনসেপ্টটা। এইখান থেকে এই জিনিসটা তুমি যদি মনে রাখতে পারো, তোমার এইখান থেকে যেমনেই ঘুরায় পেঁচায় প্রশ্ন আসুক না কেন, ইনশাল্লাহ তুমি পারবা। ওকে, বলো বলো, সবাই বলো যে ভাইয়া ক্লিয়ার কি না। সবাই বলো যে ভাইয়া ক্লিয়ার কি না। সবাই বলো যে ভাইয়া ক্লিয়ার কি না। সবাই একটু আমাকে বলো যে ভাইয়া ক্লিয়ার কি না। এখন দেখা মাত্রই তুমি প্রশ্নের উত্তর করতে পারবা। এখন দেখা মাত্রই তুমি প্রশ্নের উত্তর করতে পারবা। এখন দেখা মাত্রই তুমি কি করতে পারবা? প্রশ্নের উত্তর করিতে পারবেন। ওকে, বুঝা গেছে রে? বুঝা গেছে? এই জিনিসটা মনে রাখবা, ইনশাল্লাহ এখান থেকে মাস্ট একটা প্রশ্ন আসবেই। মাস্ট, ইনশাল্লাহ 100% শিওর থাকো, এখান থেকে প্রশ্ন খুবই আসে। স্ট্যান্ডার্ড প্রশ্ন হইলে এখান থেকে আসবেই। 100% ইম্পর্টেন্ট একটা টপিক, 100% ইম্পর্টেন্ট টপিক, অনেক কঠিন। এবং তোমরা অনেক গোজামিল ভাবে মনে রাখো যে এটা ওটা ওটা ওটা। দেখো আমি একদম শর্টে আইনা দিছি, একদম শর্টে আইনে দিছি, ঠিক আছে? একদম শর্টে আইনে দিছি। তাহলে চলো আমরা এখন প্রশ্ন করবো। দেখো এখানে কি বলছে, এখন তোমরা নিজে নিজেই পারবা। এখন তোমাদের পরীক্ষা শুরু হইলো, দেখি কারা কারা কি রকম বুঝলা। অনেকক্ষণ সময় নিয়ে, অনেক সময় নিয়ে অনেক হিবিজিবি একটা অংশ বুঝাই ফেলছি। অনেক সময় নিয়ে অনেক হিবিজিবি একটা অংশ বুঝাই ফেলছি, তাই না? অনেক সময় নিয়ে অনেক হিবিজিবি অংশ একটা বুঝাই ফেলছি। তো এখন এই বিষয়টাকে আমরা কি করব, চলো এখন আমরা অ্যাপ্লাই করতে পারি কিনা দেখি। এই কই গেল? তো দেখো অবতল দর্পণে ফোকাস, অবতল দর্পণে ফোকাস, ফোকাসে একটা বস্তুকে রাখছে। তাহলে ফোকাসে যদি একটা বস্তুকে রাখে, ফোকাসে যদি একটা বস্তুকে রাখে, তাহলে আমাদের কি বস্তু স্থাপন করলে এর বিবর্ধন কিরকম হবে? বিবর্ধনটা কিরকম হবে? ফোকাসে রাখছে। তাহলে চলো একটু মিলাই নেই। তাহলে দেখো আমাদের কি ভাইয়া ফোকাসে রাখছে, কই গেল রে বাবা? ফোকাসে রাখছে, তাহলে ফোকাস, ফোকাস 5 নাম্বার পজিশন। ফোকাসে রাখলে বিম্বটা কি হবে? বিম্বটা এসে 1-এ আসবে। বিবর্ধন কি হবে? অত্যন্ত আমাদের কি হবে? ছোট হবে না বড় হবে? বিবর্ধিত হবে, অত্যন্ত বিবর্ধিত। তাহলে দেখো আমাদের অ্যান্সারটা কি হবে বাবা, বলো তো দেখি। অ্যান্সারটা কি হবে? দ্রুত দ্রুত দ্রুত, অ্যান্সারটা কিরকম হবে বলো? অ্যান্সারটা কিরকম হবে? দেখো ফোকাসে রাখছে, ফোকাসে রাখছে, ফোকাসে রাখছে, ফোকাসে রাখছে। এই যে 5 নাম্বার পয়েন্টে আসছে। 5 নাম্বার পয়েন্টে হলে বিম্ব কোথায় আসে? 1 নাম্বারে। 5 নাম্বারে রাখলে বিম্ব কোথায় আসে? 1 নাম্বারে। 5 নাম্বারে রাখলে বিম্ব কোথায় আসে? 1 নাম্বারে। দ্যাট মিনস 1 নাম্বার মানে কি? অনেক বড় হয়ে গেছে, অত্যন্ত বিবর্ধিত হয়ে যাবে। তাহলে আমাদের রাইট অ্যান্সার হচ্ছে ঘ নাম্বার। রাইট অ্যান্সার হচ্ছে ঘ নাম্বার। রাইট অ্যান্সার হচ্ছে ঘ নাম্বার। বাবা বুঝছো? বুঝছো বাবা? তাহলে চলো এখন এগুলা নিজে নিজেই পারবা, এখন এগুলো নিজে নিজেই পারবা। আসো, অবতল দর্পণে লক্ষ্যবস্তু প্রধান ফোকাসে রাখছে। লক্ষ্যবস্তু প্রধান ফোকাসে, লক্ষ্যবস্তু প্রধান ফোকাসে। তাহলে মেরুর মধ্যে, লক্ষ্যবস্তু প্রধান ফোকাস ও মেরুর মধ্যে, সরি আরে প্রধান ফোকাস ও মেরুর মধ্যে রাখছে। প্রধান ফোকাস ও মেরুর মধ্যে মধ্যবর্তী অবস্থান কয়টা আছে? 2টা। একটা হচ্ছে অসীম এবং বক্রতার ব্যাসার্ধের মধ্যবর্তী অবস্থান, আর একটা হচ্ছে বক্রতার কেন্দ্র এবং প্রধান ফোকাসের মধ্যবর্তী অবস্থান। এই দুইটা হচ্ছে মধ্যবর্তী অবস্থান। তাহলে দেখো প্রধান ফোকাস এবং আমাদের মেরুর মধ্যে থাকলে বিম্ব কোথায় গঠন হবে? তাহলে চলো প্রধান ফোকাস এবং মেরুর মধ্যে, প্রধান ফোকাস এবং মেরুর মধ্যে। প্রধান ফোকাস কোথায়? এই যে মেরু কোথায়? এইটা প্রধান ফোকাস। দ্যাট মিন 6 থাকলে কি হবে? উল্টা দিকে, পিছনে দিয়ে চলে যাবে, পিছনে চলে যাবে ভাইয়া, পিছনে চলে যাবে। তাহলে দর্পণের কোথায় হবে? দেখো দর্পণের সামনে প্রধান ফোকাসে, দর্পণের পিছনে মেরুতে। প্রধান দর্পণের পিছনে, দর্পণের পিছনে, দর্পণের কি হবে ভাইয়া? দর্পণের পিছনে। বুঝছো? বুঝছো বুঝছো বুঝছো? দেখো প্রধান ফোকাস এবং মেরুর মধ্যবর্তী থাকলে, প্রধান ফোকাস এবং মেরুর মধ্যবর্তী কোথায়? এই যে 6 নাম্বার পয়েন্টটা, প্রধান ফোকাস এবং মেরুর মধ্যবর্তী পয়েন্ট। বিম্ব কোথায় হবে? পিছনে। বিম্ব কোথায় হবে? পিছনে। বিম্ব কোথায় হবে? পিছনে। একটা টেকনিক দিয়ে সবকিছু পেরে যাবা, একটা টেকনিক দিয়ে সবকিছু পেরে যাবে ইনশাল্লাহ। আসো এখন এটা আমাকে বলো, এটা আমাকে বলো, যশোর বোর্ড 2023-এ আসা প্রশ্ন। এখন দেখা মাত্র সবকিছু উত্তর করতে পারবা। দেখো অবতল দর্পণে অবাস্তব প্রতিবিম্ব পেতে, অবতল দর্পণে অবাস্তব প্রতিবিম্ব পেতে, প্রতিবিম্ব অবাস্তব প্রতিবিম্ব পেতে, তাহলে আমাদের অবাস্তব লাগবে। অবাস্তব প্রতিবিম্ব পেতে হলে লক্ষ্যবস্তুকে কোথায় অবস্থান করতে হবে? কোথায় রাখতে হবে? অবাস্তব মানে কি? অবাস্তব মানে কি ভাইয়া? দেখো একটু আগেই শিখছি। অবাস্তব মানে কি? অবাস্তব মানে এই পিছন সাইড। অবাস্তব মানে কি? পিছন সাইড। অবাস্তব মানে কি? আমাদের পিছন সাইড, তাই না? তাহলে দেখো তাহলে আমাদের কোথায় রাখতে হবে বলো দেখি? অবাস্তব রাখতে পাইলে, রাখতে হইলে তাহলে এখন বলো কোথায়, কোথায় রাখতে হবে অবাস্তব হইলে? তাহলে আমাদের কোথায় রাখতে হবে?
তাহলে কোনটা হবে রে বলো? গ নাম্বারটা। কারণ অবাস্তব হলে কোথায় হয়? ফোকাস এবং মেরুর মধ্যবর্তী অবস্থানে রাখতে হয়। এই অবস্থানে রাখলে বিম্বটা পিছনে গঠিত হয়ে যাবে। এই অবস্থানে রাখলে বিম্ব পিছনে। তাহলে পি মানেই তো হচ্ছে পোল বা মেরু। পোল বা মেরু এটাকেই বলা হয় পোল, ইংরেজিতে পোল বলা হয়, পোল মানেই হচ্ছে মেরু। ওকে, আর এটা হচ্ছে ফোকাস। ফোকাসকে ছোট হাতের এফ না দিয়ে বড় হাতের এফ দ্বারা প্রকাশ করছে। ওকে, বড় হাতের এফ দ্বারা প্রকাশ করছে। ওকে, আচ্ছা আসো পরবর্তীতে। এগুলো এখন আমরা খালি জাহাজের গতিতে যাব, ঠিক আছে? এখন দেখো, দেখা মাত্র এগুলোর উত্তর করতে পারবা যে ভাইয়া একটি বস্তুকে সি বিন্দুতে রাখলে, বক্রতার কেন্দ্রে রাখলে আমাদের প্রতিবিম্ব কি হবে? বক্রতার কেন্দ্রে রাখলে ওই বক্রতার কেন্দ্রেই প্রতিবিম্ব পাওয়া যাবে। বক্রতার কেন্দ্রে রাখলে বক্রতার কেন্দ্রেই, তার মানে ওই ঘুরে উল্টে বাস্তব এবং বাস্তব হইলেই উল্টা হবে। দ্যাট মিন্স ক নাম্বারটা। বাস্তব হইলেই উল্টা হবে, অবাস্তব হইলে আমাদের সোজা হবে, একটা অপরটার বিপরীত, মানে ভালো লোকের সাথে খারাপ লোক। ওকে, পরে আসো, দেখো এগুলো অনেক সহজ। যে ভাইয়া প্রদত্ত চিত্রে অনুসারে বিম্বের অবস্থান ও প্রকৃতি কি? প্রদত্ত চিত্রের অনুসারে বিম্বের অবস্থান ও প্রকৃতি কি? তাহলে বিম্ব কোথায় রাখছে দেখো, ফোকাস এবং আমাদের মেরুর মাঝখানে। ফোকাস এবং মেরুর মাঝখানে রাখলে বিম্ব কোথায় তৈরি হবে? বিম্ব তো ভাই ওই ইয়াতে চলে যাবে, এই সাইডে চলে আসবে। তাহলে এই সাইডে চলে আসলে এই সাইড কি সাইড? অবাস্তব সাইড না? তাহলে অবাস্তব কোথায় আছে? একটা অপশনেই অবাস্তব আছে, দ্যাট মিন্স গ, অবাস্তব এবং বিবর্ধিত হবে। ওকে, নেক্সটে আসো। এগুলো এখন তোমার কাছে সব পানি ভাত প্রশ্ন। দেখো এখন একটি বস্তু এফ বিন্দুতে রাখা হলে বস্তুটির বিম্ব কিরকম হবে? এফ বিন্দুতে রাখা হলে, এফ প্রধান ফোকাসে রাখলে কি হবে ভাই? প্রধান ফোকাসে রাখলে ওই যে 5 নাম্বার পয়েন্ট আবার 1 নাম্বার পয়েন্টে ঘুরে আসবে। 1 নাম্বার পয়েন্ট কি ছিল? অসীমে ছিল, অসীম। তাহলে কি হবে? অসীম। ঘ নাম্বারটা রাইট অ্যান্সার হবে। ওকে, তাহলে কি হবে ভাইয়া? ঘ নাম্বারটা রাইট অ্যান্সার আসে, অসীমে চলে যাবে। এগুলো না একদম পানি ভাত কোশ্চেন তোমাদের কাছে। ওকে, সো আমাদের ওইখান থেকে যে ধরনেরই প্রশ্ন আসুক না কেন ইনশাল্লাহ এখন আমরা পারবো, মাত্র এই ডায়াগ্রামটা মনে রাখতে পারলে। চলো আবার একটু তোমাকে দেখাই আনি। কোন ডায়াগ্রাম ভাই? এই একটা ডায়াগ্রাম। কই গেল? এই একটা ডায়াগ্রাম, অনেক হিবিজিবি ডায়াগ্রাম, কিন্তু এই একটা ডায়াগ্রাম মনে রাখতে পারলেই তুমি কি করতে পারবা? তুমি এখান থেকে যেমনি ঘুরাই পেঁচায় প্রশ্ন আসুক না কেন তুমি ইনশাল্লাহ অ্যান্সার করতে পারবা। ওকে, নেক্সটে আসো। কই গেল? এখন এগুলো আমরা ম্যাথমেটিক্স, এগুলো অনেক সহজ, ঠিক আছে? এগুলো অনেক সহজ। দেখো এখানে যা যা দেওয়া আছে ওই অনুযায়ী জাস্ট খালি ক্যালকুলেশন করবো আমরা। এখন আমরা তাড়াতাড়ি টানতে পারবো, ঠিক আছে? এখন এগুলো সহজ পার্ট। একটু কঠিন পার্ট যেটা ছিল এটা আমরা একদম খুব সহজেই বুঝে ফেলছি ইনশাআল্লাহ। ওকে, আচ্ছা দেখো এখানে কি বলছে যে ভাইয়া একটা অবতল দর্পণ, এ বাবা উত্তল না অবতল এটার উপরে ডিপেন্ড করবে কিন্তু মান, পজিটিভ না নেগেটিভ, এটা ভালো মতো খেয়াল করবা। প্রশ্ন যখনই পড়বা সেটা দেখবা যে উত্তল নাকি অবতল। তাহলে আমরা একটু আগে কি শিখছিলাম? সাইনের ক্ষেত্রে, উত্তলের ক্ষেত্রে CFR, দ্যাট মিন্স বক্রতার কেন্দ্র, প্রধান ফোকাস এবং বক্রতার ব্যাসার্ধ, এই তিনটাই উত্তলের বেলায় নেগেটিভ। যতই প্রশ্নে পজিটিভ থাকুক না কেন উত্তলের বেলায় এরা অলওয়েজ নেগেটিভ হিসেবে আমরা কাউন্ট করব, অবতলের বেলায় পজিটিভ। তাহলে অবতল আছে, তাহলে কি আছে ভাইয়া? অবতল আছে। তাহলে এখানে যা থাকবে CFR এরা পজিটিভ হবে। তাহলে এখন প্রশ্ন পড়ো। প্রধান ফোকাস থেকে 5 সেন্টিমিটার দূরে একটি বস্তু স্থাপন করা হইল। প্রধান ফোকাস থেকে 5 সেন্টিমিটার দূরে, তারপরে হচ্ছে দর্পণের বক্রতার ব্যাসার্ধ দেওয়া আছে, আর এর মান দেওয়া আছে 20 সেন্টিমিটার হলে বিম্বের দূরত্ব কত? দ্যাট মিন্স আমাদের ভি এর মান বের করতে বলছে। ওকে, আচ্ছা তাহলে দেখো এখন এইখানে আমরা ভি এর মান যেহেতু, তাহলে আমরা সূত্র জানি ইউ প্লাস ভি প্লাস ইকুয়াল টু 1/v ইকুয়াল টু 1/f। এখন এখানে এফ এর মান দেওয়া নাই, তাতে কি হয়েছে? বক্রতার ব্যাসার্ধ তো দেওয়া আছে। তাহলে আমরা কি জানি? এফ ইকুয়াল টু r/2, বক্রতার ব্যাসার্ধ কত দেওয়া আছে? 20 সেন্টিমিটার। তাহলে 20/2, তাহলে এফ এর মান হচ্ছে 10 সেন্টিমিটার। এফ এর মান পাইলে আমরা 10 সেন্টিমিটার। আর হচ্ছে লক্ষ্যবস্তুর দূরত্ব দেওয়া আছে 5। লক্ষ্যবস্তুর দূরত্ব দেওয়া আছে কত ভাইয়া? লক্ষ্যবস্তুর দূরত্ব দেখো এখানে কি বলা আছে যে আমাদের ফোকাস থেকে 5 সেন্টিমিটার দূরে, দেখো ভালো মতো বুঝছো কিন্তু ফোকাস তো ভাই কত? 10, এইটা থেকে আরো 5 সেন্টিমিটার দূরে, দ্যাট মিন্স এটার সাথে 5 যোগ করলে এইটা ইকুয়াল টু হয়ে যাবে কি? এইটা হবে ইউ এর মান। দেখছো ইউ এর মান কিন্তু 5 না, ফোকাস থেকে 5 সেন্টিমিটার। দেখো ভালো মতো পড়ো, এই প্রশ্নটা কিন্তু মারাত্মক স্ট্যান্ডার্ড একটা প্রশ্ন। ফোকাস থেকে আরো 5 সেন্টিমিটার দূরে, তার মানে এটা কি হবে? ফোকাস থেকে 5 সেন্টিমিটার, তাহলে f প্লাস 5 ইকুয়াল টু ইউ। তাহলে এখানে 10 প্লাস 5 ইকুয়াল টু ইউ, দ্যাট মিন্স 15, ইউ এর মান 15। তাহলে মান বসাই দাও। তাহলে 1/15 প্লাস 1/ইউ এর মান বের করবো, আর 1/f
ভি এর মান এফ এর মান হচ্ছে 10, এইখান থেকে ভি কে ক্যালকুলেট করলে মান পেয়ে যাবা, দেখবা যে 30 সেন্টিমিটার চলে আসবে। ওকে, 30 সেন্টিমিটার, এগুলো জাস্ট ক্যালকুলেশন, লসাগু গসাগু তোমরা ইজিলি পারবা। ওকে, এগুলো জাস্ট ক্যালকুলেশন, লসাগু গসাগু ইজিলি পারবা। তাহলে এখানে ঝামেলা কোথায় লাগবে? ঝামেলা হচ্ছে তোমার প্রধান ফোকাস দেওয়া নাই, ফোকাসের মান বের করে নিতে হবে। আবার ফোকাসের মান বের করার পর লক্ষ্যবস্তুর মানের সাথে ফোকাসের সম্পর্ক আছে, এই সম্পর্কটা দিয়ে করে ফেলতে হবে। সবার ক্লিয়ার? সবার ক্লিয়ার ভাইয়া? তাহলে চলো নেক্সটে যাব। এগুলো অনেক সহজ, কিন্তু সবার দেখো এই ধরনের প্রশ্নে তোমাকে খেয়াল রাখতে হবে যে লক্ষ্যবস্তু কোথায় রাখছে, ফোকাস থেকে রাখছে নাকি লক্ষ্যবস্তু এত দূরে আছে, এটা বলা আছে। দেখো ফোকাস থেকে আরো এত দূরে দেওয়া আছে, তার মানে ওটা যোগ করতে হবে। সবার আগে খেয়াল করবা যে উত্তল দর্পণ নাকি অবতল দর্পণ। উত্তল হইলে CFR নেগেটিভ, অবতল হইলে CFR পজিটিভ। ওকে, আচ্ছা নেক্সটে আসো। দেখো কোন লক্ষ্যবস্তুর দৈর্ঘ্য আমাদের ডিরেক্ট সূত্র আছে, ঠিক আছে? ডিরেক্ট বিবর্ধনের সূত্র, সবাই একটু বলো দেখি, এটা তো পারা উচিত সবার। বিবর্ধনের সূত্র, ডিরেক্ট বিবর্ধনের সূত্র। বিবর্ধন মানে কি? বিম্বের দৈর্ঘ্য ডিভাইডেড বাই লক্ষ্যবস্তুর দূরত্ব। বিম্বের দৈর্ঘ্য ডিভাইডেড বাই লক্ষ্যবস্তুর দৈর্ঘ্য। তাহলে আমাদের অ্যান্সার কি হবে? গ নাম্বারটা। বিম্বের দৈর্ঘ্য দেখো, যে বিম্বের দৈর্ঘ্য এল ড্যাশ আছে, তাহলে এল ড্যাশটাই উপরে হবে। এল ড্যাশ বিম্বের দৈর্ঘ্য ডিভাইডেড বাই লক্ষ্যবস্তুর দৈর্ঘ্য, বিম্বের দৈর্ঘ্য ডিভাইডেড বাই লক্ষ্যবস্তুর দৈর্ঘ্য, বিম্বের দৈর্ঘ্য ডিভাইডেড বাই লক্ষ্যবস্তুর দৈর্ঘ্য। ওকে, নেক্সটে আসো। নেক্সট দেখো কি বলছে, যে ভাই একটা অবতল দর্পণের ফোকাস দূরত্ব, ভাই সবার আগে পড়ো অবতল, পাসলাম সব পজিটিভ। ওকে, অবতল দর্পণের ফোকাস দূরত্ব এফ এর মান দেওয়া আছে এত, মেরু হতে বক্রতার কেন্দ্রের দিকে প্রধান অক্ষের উপর 20 সেন্টিমিটার দূরত্বে একটি লক্ষ্যবস্তু রাখা হলে বিবর্ধন কত? বাপরে বাপ, দেখছো এটা একটু বড় প্রশ্ন, বিবর্ধন বের করতে বলছে। তাহলে বিবর্ধনের সূত্র আমরা কি জানি বাবা? বিবর্ধনের সূত্র, যে বিবর্ধনের সূত্র দুইভাবে লেখা যায়, মাইনাস ভি ডিভাইডেড বাই ইউ অথবা মডুলাস ভি ডিভাইডেড বাই ইউ লেখা যায়। ওকে, তাহলে এখন তোমাকে কি বলা আছে, যে ভাইয়া অক্ষের উপর এত দূরে লক্ষ্যবস্তু রাখা আছে, তাহলে লক্ষ্যবস্তু দেওয়া আছে। দেখো লক্ষ্যবস্তুর দূরত্ব কত? লক্ষ্যবস্তুর দূরত্ব হচ্ছে ইউ, দ্যাট মিনস আমাদের 20 সেন্টিমিটার। ভি এর মান দেওয়া নাই, তাহলে ভির মান বের করে নিতে হবে। ফোকাস, দেখো ফোকাস দূরত্ব এফ এর মান দেওয়া আছে, তাহলে আমরা ইজিলি এখান থেকে পারবো না যে ভাইয়া 1 ডিভাইডেড বাই ভি প্লাস 1 ডিভাইডেড বাই ইউ ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই এফ। এইখান থেকে আমরা ইউ এর মান জানি, এফ এর মান জানি, তাহলে ভি এর মান বের হয়ে যাবে। তো ক্যালকুলেট করবা, মান বসাই দিয়ে ভি এর মান চলে আসবে। তারপরে আবার এখন তুমি কি করবা? এম এর মান মডুলাস, তাহলে নেগেটিভ বসানো লাগবে না, তাহলে ভি ডিভাইডেড বাই ইউ করে দিবা, যা আসবে সেটাই হচ্ছে অ্যান্সার। ওকে, এগুলো জাস্ট সিম্পল ম্যাথমেটিক্স, তোমরা নিজেরাই করতে পারবা। কিভাবে করবা সেই প্রসেসটা আমি দেখাই দিচ্ছি। ওকে, কিভাবে করবা সেই প্রসেসটা আমি দেখাই দিচ্ছি। ওকে, সো এটাকে ক্যালকুলেশন করে দেখবা যে 1 চলে আসবে অ্যান্সার 1 চলে আসবে। ওকে, এটাকে ক্যালকুলেশন করে দেখবা যে অ্যান্সার 1 চলে আসবে। এটাকে ক্যালকুলেশন করে দেখবা যে 19 অলরেডি যে তোমরা অ্যান্সার করছো, তানহা শাবাশ, আমাদের গ নাম্বার চলে আসবে। ওকে, নেক্সটে আসো। দেখো আর বেশিক্ষণ লাগবে না, আর সামান্য একদম শেষের পর্যায়ে, আর 5 মিনিটের মধ্যেই ক্লাস শেষ হয়ে যাবে। ওকে, একদম লাস্ট পার্টে চলে আসছি আমরা। আর ওই যে সিকিউ এর জন্য বেসিক পার্টগুলো তো পড়াই দিছি, এখন সিকিউ ধরবা, শেষ করে ফেলবা। এখানে ধরে সিকিউ সমাধান করার কিছু নাই। আমরা ম্যাথমেটিক্যাল পার্টগুলো তো দেখাইলাম, গ নাম্বারের পার্টগুলো, ঘ নাম্বারে দেখবা যে ওই যে তোমরা গাইড নিজে পড়লেই বুঝবা, বাংলা ভার্সনে লেখা থাকবে যে কোন পজিশনে থাকলে কোথায় বিম্ব গঠন হবে, সেটা চিত্র দিয়ে আলটিমেটলি ডিনোট করে দেখাইতে হবে, এতটুকুই। ওকে, আচ্ছা দেখো 20 নাম্বারটা কি বলছে, যে ভাই 5 সেন্টিমিটার এর একটি বস্তুকে একটি অবতল আয়নায় সামনে রাখা হলো, এর প্রতিবিম্ব এত সেন্টিমিটার হলে বিবর্ধন কত? ভাই এটা তো অনেক ইজি, যে আমাদের বিবর্ধন আমাদের এল ড্যাশ ডিভাইডেড বাই এল, এটা লক্ষ্যবস্তু, এটা হচ্ছে আমাদের উপরে হচ্ছে আমাদের প্রতিবিম্ব, নিচে হচ্ছে আমাদের লক্ষ্যবস্তু। তাহলে মান বসাই দাও, মান বসাই দিলেই অ্যান্সার চলে আসবে। তাহলে আমাদের কি ভাই, এখানে দেখো, এখানে আমাদের 2 ডিভাইডেড বাই 5 চলে আসতেছে। 2 ডিভাইডেড বাই 5 এটাকে ক্যালকুলেশন করলে আমাদের 0.4, আমাদের ঘ নাম্বারটা রাইট অ্যান্সার। ওকে, খুবই সিম্পল, সহজ একটা প্রশ্ন। ওকে, নেক্সটে আসো। দেখো এই যে কিছু জিনিস আছে তোমাকে মুখস্থ রাখতে হবে, যেমন এইটা কিছু থিওরি টাইপ প্রশ্ন আছে যেটা তোমাকে মনে রাখতে হবে। যে এটা অনেকবার আসছে বোর্ডে, ওকে, নিচের কোনটি উত্তল দর্পণে ব্যবহার করা হয়? দেখি, উত্তল দর্পণ ব্যবহার করা হয়, নিচের কোনটিতে উত্তল দর্পণ ব্যবহার করা হয়? সবাই একটু বলার চেষ্টা করে দেখি, যে নিচের কোনটিতে উত্তল দর্পণ ব্যবহার করা হয়? নিচের কোনটিতে উত্তল দর্পণ ব্যবহার করা হয় বলো? নিচের কোনটিতে উত্তল দর্পণ ব্যবহার করা হয়? দেখি কারা কারা পারো। নিচের কোনটিতে উত্তল দর্পণ ব্যবহার করা হয়?
নিচের কোনটিতে উত্তল দর্পণ ব্যবহার করা হয়? দেখি কারা কারা পারো। উত্তল দর্পণ, উত্তল, এটা কিন্তু অনেক সহজ। কোনটা হবে রে? এই যে সবাই পারছো যে ভাইয়া এ নাম্বার, হ্যাঁ, গাড়িতে উত্তল দর্পণ ব্যবহার করা হয়। ওকে, সো কিছু জিনিস আছে তোমাকে একটু মনে রাখতে হবে। সো পরের যাই, এইতে আলহামদুলিল্লাহ আমাদের আজকের ক্লাস দ্য ইন্ড। সো সবাই বলেন 100% ক্লিয়ার হয়েছেন কিনা? দেখছো, আমি বললাম না বেশিক্ষণ লাগবে না। এই অধ্যায়ের মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় বা বোঝার বিষয় হচ্ছে আমাদের ওই যে প্রকৃতি, অবস্থান, এগুলা বের করা, এটাই হচ্ছে সব থেকে মারাত্মক ইম্পর্টেন্ট। আর গ নাম্বারে তোমাকে যে বক্রতার ব্যাসার্ধ বের করতে বলুক, অথবা ফোকাস বের করতে বলুক, অথবা বিম্বের দৈর্ঘ্য বের করতে বলুক, লক্ষ্যবস্তু দূরত্ব বের করতে বলুক, যেটাই বের করতে বলুক না কেন, এখানে সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে সাইন, কোথায় পজিটিভ কোথায় নেগেটিভ। প্রত্যেকটা জায়গা আমি একদম ধরে ধরে ভেঙে ভেঙে বুঝাইছি। সবাই আমাকে বলো যে 100% ক্লিয়ার কিনা। এখন সিকিউ হাতে কলমে ধরার দরকার নেই, মানে আমি দেখানোর দরকার নেই, কারণ আমি পুরো বেসিক পড়াই দিছি। এখন তোমরা গাইডের মধ্যে জাস্ট রিডিং পড়লেই বুঝতে পারবা, কারণ আমি প্রত্যেকটা জিনিস তোমাকে দেখাই দিছি। ওকে, যেহেতু রমজান মাস, একটু ঘুমাইতে হবে, কারণ তোমরা আবার সিয়ারিতে উঠবা, খাওয়া দাওয়া করবা। সো ক্লাসটা বেশি বড় করা যাবে না, তাও মোটামুটি অনেক বড় হয়ে গেছে। ওকে, তাও মোটামুটি অনেক বড় হয়ে গেছে। সবাই একটু বলো 100% ক্লিয়ারলি বুঝছো কি না? ওকে, হ্যাঁ 100% ক্লিয়ার হইয়া, ওকে ধন্যবাদ। ওকে, আলহামদুলিল্লাহ। কিন্তু এরই মধ্যে দিয়ে কি হইলো বলো তো? ফিজিক্সের সিলেবাস শেষ। এখন যদি কেউ বলে, বুকে হাত দিয়ে বল তোর সিলেবাস শেষ হয়েছে কিনা। ঠিক আছে, আনাস ভাইয়ের অনেক পপুলার একটা ডায়লগ। এখন বুকে হাত দিয়ে বলতে পারবে না যে সিলেবাস শেষ হয়েছে? কারা কারা বুকে হাত দিয়ে এখন বলতে পারবা সিলেবাস শেষ? সো তোমাদের পক্ষ হয়ে আমি বলে দিচ্ছি, আমরা এখন বুকে হাত দিয়ে বলতে পারবো যে আমাদের সিলেবাস শেষ, আলহামদুলিল্লাহ। ওকে, বুঝছো? আমাদের কিন্তু সিলেবাস শেষ হয়েছে। ইতিমধ্যেই 6টা ক্লাস নিয়ে ফেলছিলাম, একটা ক্লাস আমি অসুস্থতার কারণে নিতে পারি নাই, আজকে এটা শেষ করে ফেললাম। সো আলহামদুলিল্লাহ, খুব সুন্দর একটা কি বলে জার্নি ছিল তোমাদের সাথে আই স্কুলের সঙ্গে। নর্মালি হচ্ছে স্কুল সেকশনের ক্লাস খুব একটা নেওয়া হয় না, আমাদের আই এডুকেশনের এডমিশন সেক্টরের দায়িত্বে নর্মালি আমি আসি সায়েন্সের টিম লিডার হিসাবে, মানে সায়েন্স বিজ্ঞান বিভাগের। সো তোমাদের ফার্স্ট টাইম আমি হচ্ছে তোমাদের সঙ্গে এইবার ক্লাস নেওয়া। ঠিক আছে, আমার নর্মালি হচ্ছে এইচএসসি এবং এডমিশন, এই দুইটা সেক্টরে নর্মালি বেশি এডমিশন সেক্টরে ক্লাস নেওয়া হয়। ঠিক আছে, বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতি বা মেডিকেল ভর্তি প্রস্তুতির সময়। ওকে, সো তোমরা আলটিমেটলি অনেক আগেই মুন্না ভাইয়ের ক্লাস পেয়ে গেলা। সো সামনে তোমাদের সাথে আরও দেখা হবে। তোমরা যখন ইন্টারমিডিয়েটে উঠবা তখন তোমাদের সাথে রেগুলার দেখা হবে, কারণ আমার স্কুল সেক্টরের থেকে একাডেমিক, অর্থাৎ এইচএসসি একাডেমিক এবং হচ্ছে এডমিশন টেস্টে বেশি ক্লাস নেওয়া হয়। ওকে, সো তোমাদের পরীক্ষার আগে আগে হয়তো আর দেখা হবে, ইনশাল্লাহ দেখা হবে। তোমাদের এসএসসি পরীক্ষার আগে হয়তো দেখা হবে ইনশাল্লাহ। তার পরবর্তীতে যখন ইন্টারে আসবা, ইন্টারে রেগুলারই দেখা হবে। ইন্টারে মুন্না ভাইয়ের ক্লাস ইনশাল্লাহ পাবা তোমরা। ওকে, ইন্টারেই সব থেকে বেশি পাই ক্লাস পোলাপাইন। ওকে, এগুলা কি প্রাইভেট ক্লাস না? এটা সবার জন্য ফ্রি ছিল। এই ক্লাসটা আমরা কোথায় দিব? তোমরা যারা আমাদের এসএসসি 26 ব্যাচের যে কোর্সে যুক্ত আছো, ওই কোর্সেও আমাদের ওয়েবসাইটে এই ক্লাসটা যাবে। ওকে, এই কোর্স ওই কোর্সটা কিন্তু সবার জন্য ফ্রি, কারো কাছ থেকে টাকা নেওয়া হয়নি। সো এই ক্লাসটা ওইখানেও ওয়েবসাইটে খুব সুন্দর মতো সাজানো থাকবে। ওকে, সো আজকে এই পর্যন্তই। তাহলে সবাইকে রমজানের শুভেচ্ছা। সবাই রোজা থাকার চেষ্টা করবা, কারণ তোমরা যথেষ্ট বড় হয়েছো, এখন ইনশাল্লাহ রোজা থাকতে কষ্ট হবে না। রোজা থাকবা, নামাজ পড়বা, এটা অনেক বরকতের মাস। সো আল্লাহর কাছে চাইবা যে একটা ভালো রেজাল্ট যাতে তুমি করতে পারো, পরিশ্রম করবা, লেখাপড়া ঠিকঠাক করবা। আর ইনশাল্লাহ মুন্না ভাইয়ার সাথে দেখা হবে তোমাদের পরীক্ষার আগে, ইনশাল্লাহ দেখা হবে। আর যে কোনো প্রবলেমে ভাইয়ার সাথে কন্ট্যাক্ট করতে পারো, কোনো সমস্যা নাই। ভাইয়ার ফেসবুক এমডি মনিরুজ্জামান মুন্না লিখে সার্চ দিলেই চলে আসবে। সো কখনো কোনো প্রয়োজন হলে নক করবা, ইনশাল্লাহ আমি আমার ফ্রি টাইমে তোমাদের সঙ্গে যোগাযোগ করবো ইনশাল্লাহ। ওকে, সো তাহলে এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। অনেক রাত হয়ে গেছে, আর লম্বা না করি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, টাটা।